আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। ইন্টারফেসটা দেখেই বুঝতে পারতেছো যে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মূলত দেখো, প্রতি বছরই ফিজিক্সে কোনো না কোনো বোর্ডে একটু কঠিন প্রশ্ন করে থাকে একটা দুইটা। তো সেজন্য তোমাদের টেস্ট পেপার থেকে বাছাই করছি যে কোন কোশ্চেন গুলা একটু বোর্ড কোশ্চেন থেকে একটু ভিন্ন ধর্মী। তো আমি এখানে মোটামুটি 20-22টারও বেশি আমি এখানে কোশ্চেন গুলো অ্যাড করছি। এগুলা তোমরা দেখলে, যদি জটিল কোশ্চেন কোনো বোর্ডে করেও থাকে, তাহলে এগুলা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এর আগে তোমাদের জন্য ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট উভয়েরই সাজেশন, মানে অ্যানালাইসিস করে, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে যে টপিকগুলো আসছে ওই টপিকগুলো তোমাদের দিয়ে দিয়েছি। যারা পাওয়া নয় দেখে নিতে পারো ওখান থেকে, অথবা আমাকে বললে আমি দিয়ে দিব। ওইগুলা করলে তোমার প্রিপারেশনটা ইনশাল্লাহ অনেক ভালো হবে, কারণ সকল টপিক ওখানে আমি ইনক্লুড করে দিয়েছি। এবং প্রত্যেকটা টপিকের একটা দুইটা করে বোর্ড কোশ্চেন পাশে রেখেছি, ওইগুলো যদি দেখো তাহলে তোমার প্রিপারেশন কমপ্লিট হবে। তো আজকে আমরা মূলত যেগুলা ভিন্ন ধর্মী একটু প্রশ্ন, সেগুলা নিয়ে আমি কথা বলবো। ক্লাসটা দেখলে তোমরা অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। তো দেখো, এখানে প্রথমে যে প্রশ্নটা আসছে যে একটা ইলেকট্রিক বাইসাইকেল আরোহী 100 কিলোমিটার/আওয়ার বেগে 37 ডিগ্রি কোণে আনত একটা তল বরাবর উপরের দিকে উঠতেছে। এই হচ্ছে বাইসাইকেল আরোহী। এই যে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢালু তল আছে, এখানে উপরের দিকে উঠতেছে, আর বৃষ্টি পড়তেছে 53 ডিগ্রি কোণে। এখন এটা কিন্তু উলম্বের সাথে 53 ডিগ্রি কোণ দেওয়া নাই। উলম্বের সাথে বললে এইখানে কোনটা দেওয়া থাকতো, মানে কোনটা তোমার এইটা যদি উলম্ব হতো এই জায়গায় দেওয়া থাকতো, সেটা কিন্তু এখানে নাই। এখানে আছে এই যে তলটা, ভূমির সমান্তরাল যে তল তার সাথে 53 ডিগ্রি কোণ করে দেওয়া আছে। আচ্ছা, গয়ের প্রশ্নে আমাদের জানতে চাইছে যে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে। সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে। এখন প্রশ্নটা বুঝতে পারতেছি আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে আসছে। তা আমি যদি আপেক্ষিক বেগ জিনিসটা আগে অল্প কথা একটু বুঝতে চাই, যার সাপেক্ষে বলে আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমাকে আগে খুঁজতে হবে কার সাপেক্ষে বলছে। তাহলে এখানে দেখো, আমরা যদি বলি এরকম, যদি একটা লিখি ভি এ বি, এই কথাটার মানে কি, পরে যেটা থাকবে সর্বদা তার সাপেক্ষে হবে। তার মানে এখানে কি হবে, বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। এটা একটু মনে রাখতে হবে, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। তাহলে এখানে লিখবো কিভাবে, যার সাপেক্ষে তাকে ঠিক উল্টায় দিতে হবে, দিয়ে ভেক্টর যোগ করতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমার আপেক্ষিক বেগের কনসেপ্ট। তো এখন এই জায়গায় প্রশ্নে বলছে দেখো, যে আরোহীর সাপেক্ষে, আরোহীর বেগটাকে আমরা ভি এর দ্বারা প্রকাশ করলাম, আর বৃষ্টির বেগটাকে আমরা ভি আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে কার সাপেক্ষে, আরোহীর সাপেক্ষে। যার সাপেক্ষে তাকে কি পরে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে ভি আর এ। তাহলে ভি আর এর সমান কি, ভি আর মাইনাস প্লাস মাইনাস ভি এ। তাহলে দেখো, বৃষ্টির বেগটা কিন্তু পজিটিভ, কিন্তু পজিটিভ বলতে এখানে দিকটা যেদিকে থাকবে উল্টাবো না, কিন্তু আরোহীর বেগটাকে আমার দিকটা উল্টাতে হবে, মান কিন্তু চেঞ্জ হয় না। সেই হিসেবে দেখো, প্রথমে প্রশ্ন অনুযায়ী এই বাইসাইকেল আরোহী উপরে উঠতেছিল, এখানে ঠিক সেই বাইসাইকেল আরোহী বা ভি এ বেগটা আমরা উপরের দিকে দিয়ে দিয়েছি। আর বৃষ্টিটা দেখো এখান থেকে 53 ডিগ্রি কোণ করে পড়তেছিল, এই যে বরাবর এখান থেকে এই 53 ডিগ্রি কোণ করে বৃষ্টি পড়তেছিল। আর এইখানে 37 ডিগ্রি কোণ দেওয়া ছিল। তাহলে এটা যদি 37 ডিগ্রি হয়, তাহলে এইখান থেকে এতটুকু কোণ কত হবে, অবশ্যই 37 ডিগ্রি, কারণ এটা আর এটা একটা সমান্তরাল রেখা। এই কোণ, এই দুইটা কোণ পরস্পর কিন্তু সমান, এটা 37 ডিগ্রি। এখন দেখো, আমাদের আপেক্ষিক বেগের আরেকটা জিনিস আছে, যে আমরা এরপরে কি করব, এইরকম সমীকরণ লেখার পরে আমরা সিম্পল যে লব্ধির সূত্র আছে বা লব্ধির নিয়ম আছে সেইভাবে লব্ধি করব। এই লব্ধি বের করতে গেলে আমার কি লাগে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ লাগে। তাই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে কার কার মধ্যবর্তী কোণ, এখানে বৃষ্টির মধ্যবর্তী কোণ, বৃষ্টি আর এই আরোহীর মধ্যবর্তী কোণ। তাহলে বৃষ্টি আর আরোহী দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের জন্য আমার কি লাগে, হয় দুইটা ভেক্টরের আমার পাদবিন্দু পাদবিন্দু মিলতে হয়, না হলে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু মিলতে হয়। তো দেখো তো, এই যে চিত্রটা আমরা এখানে এঁকেছি, এখানে কি সেটা হয়েছে, আরোহীর বেগের পাদবিন্দু এখানে মিলছে, কিন্তু পাদবিন্দু বলছে, শীর্ষবিন্দু মিলছে। এই চিত্রটা এইরকম জায়গায় হবে, কিন্তু এই যেটা তোমার বৃষ্টির বেগ সেটার কিন্তু পাদবিন্দু এখানে, তাহলে তো এখানে তুমি কোণ নির্ণয় করতে পারবা না, এখানে কোণ নির্ণয় করতে পারবা না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ওইভাবে আমরা একটা হিসাব করতে পারি। আরেকটা এখানে দেখো, এই জায়গায় আমরা বৃষ্টির বেগটা ঠিক রেখে আরোহীর বেগটাকে উল্টাবো, কারণ এখানে সেটাই বলা হয়েছে, দিকটা উল্টাতে হবে।
তাহলে এই বরাবর যাচ্ছিল আরোহী, এখন আমি এই বৃষ্টির বেগটাকে একটু বর্ধিত করে নিয়ে আসলাম এই বরাবর ভিআর, এই যে নিচের দিকে ভিআর, আর এইটা ছিল আমার আরোহী উপরে যাচ্ছিল, যেহেতু এখানে আমাদের মাইনাস ভিএ, তাহলে আমরা তার উল্টা দিকে যদি নিয়ে আসি, এটা হচ্ছে মাইনাস ভিএ। এই মাইনাস ভি এর একটা সমান্তরাল রেখা আমি এখান থেকে টানলাম, মাইনাস ভি এর সমান্তরাল রেখা আমি এখান থেকে এটা টানলাম। তাহলে দেখো তো এইখানে যে কোণ, একদম সেম কোণ এইখানে না, এই যে লাল যেটা দেখতে পাচ্ছ এটা। আমি যদি জিনিসটা তোমাকে আবার একটু বুঝাই, এখানে ছোট্ট করে, এই বরাবর আমার বৃষ্টি আসতেছিল, এই এই বরাবর আমার বৃষ্টি আসতেছিল, এটা হচ্ছে আমার ভিআর, বৃষ্টির বেগ, বৃষ্টি পড়তেছিল 53 ডিগ্রি কোণ করে, এই যে 53 ডিগ্রি এইখান থেকে। এবার এই যেটা আরোহীটাকে আমরা উল্টে এসি, এই আরোহীর সমান্তরালে আমি একটা রেখা এখানে টানলাম, একদম সমান্তরালে, এই যে সমান্তরাল রেখা টানলাম। তাহলে এইখানে যে কোণ, সেই কোণ তো আমার দরকার না। দেখো তো এই দুইটা কোণ আর এইটুকু কোণ কি সেম না? তাহলে এই কোণটুকু কি হবে? টোটালটা 53, 53 থেকে এতটুকু যদি বাদ দিই 37, তাহলে আমি এতটুকু কোণ পেয়ে যাবো। 37 থেকে 53 থেকে 37 যদি বাদ দাও কত আসে? 53 থেকে 37 বাদ দিলে 16 ডিগ্রি আসে। তাহলে ভি এ আরোহী এবং বৃষ্টির বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 16 ডিগ্রি, আলফা এর মান 16 ডিগ্রি। এদের প্রকৃত দিকটা কোথায় আসবে? প্রকৃত দিক লব্ধি বেগ, এদের মাঝ বরাবর আসবে। এটাই হচ্ছে আমার আপেক্ষিক বেগ, বৃষ্টির এই আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে এটা কিভাবে করব? যে মেইন যে সূত্র আছে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউভি কজ আলফা, এখানে সেটা বসায় দেওয়ার পরে আমাদের 148.7 কিলোমিটার পার আওয়ার আসে। এটা গেল। তাহলে গ কিন্তু আমাদের কমপ্লিট। ঘয়ে বলছে দেখো যে সাইকেল আরোহী নিজেকে বৃষ্টি থেকে রক্ষার জন্য কত কোণে ছাতা ধরবে। তাহলে দেখো ছাতা ধরা মানে কি, উলম্বের সাথে কত কোণ করে ছাতা ধরবে। তা ধরো এই যে লব্ধি যেখানে আসতেছিল, এটা কি লব্ধি না? লব্ধি যেখানে আসতেছিল এখানে যদি ছাতা ধরো, এইটাই হচ্ছে আমার উলম্ব। তাহলে উলম্বের সাথে এইখানে যে কোণটা আসবে, একদম এই উলম্বের সাথে কত কোণ করে ছাতা ধরবে সেটা আমরা বলবো। তাহলে এইখানে যে কোণ, এখানে উলম্বের সাথে কিন্তু আমি ডিরেক্টলি বলতে পারতেছি না। যদি আমাদের বৃষ্টিটা এইভাবে খাড়া পড়তো, লব্ধি যদি এখানে আসতো, তাহলে এখানে যদি আমি ছাতাটা ধরতাম, এখানে যদি ছাতাটা ধরতাম, তাহলে আমি বলতাম এই বরাবর এইখানে যে কোণ, এইখানে ঠিক সেম কোণ, এটা বলতাম। তো এখানে কিন্তু সেটা বলতে পারবো না, কারণ এইটা আর এটা কিন্তু আমার সমান্তরাল না। এই জন্য আমরা কি করব? আমরা ধরে নিব যে আরোহীর সাপেক্ষে, মানে আরোহী সাথে থিটা কোণ করে নিবে। টোটালটা কি হবে? টোটালটা হচ্ছে এই জায়গায় ছিল তোমার 37, এইটার সাথে কত কোণ করবে? এইটার সাথে কোণ করবে। তাহলে টোটালটা কি হবে? এইখান থেকে এইটা, তাহলে এই ছিল 37 প্লাস থিটা, টোটাল কোণ কি হবে? 37 প্লাস থিটা। তাহলে আমাকে থিটাটা বের করতে হবে। তাহলে দিক নির্ণয়ের সূত্র যেটা ছিল ট্যান থিটা সমান, যার সাথে কোণ করবে তাকে সিঙ্গেল রাখবো। তাহলে কোণ করছে ভি এর সাথে, এজন্য ভি এটাকে সিঙ্গেল রাখলাম। আর উপরেরটার সাথে সাইন, নিচেরটার সাথে কস, এই উপরটার সাথে সাইন একবার কস একবার। এই এখান থেকে মাইনাস ভি বলে আবার জন্য -50 বসাবো না, কারণ এখানে শুধু দিকটা চেঞ্জ হয়েছে, মান কিন্তু চেঞ্জ হবে না। এটা বসানোর পরে আমার দেখো থিটা আসছে 10.68 ডিগ্রি। টোটাল কত কোণে ছাড়া ধরতে হবে? ওই 37 প্লাস 10.68, মানে ওই 47.68 ডিগ্রি। কোশ্চেনটা কিন্তু একটু ভালো ছিল, এটা দেখে ফেলবা। তারপর এটা দেখো, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, সহজ কিন্তু ইন্টারেস্টিং। একদিন শান্ত বাতাসে বৃষ্টি পড়তেছে 35 কিলোমিটার পার আওয়ার বেগে। ওই সময় একটা গাড়ি রাস্তায় 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। তাহলে 72টা হচ্ছে গাড়ির বেগ, আর এটা হচ্ছে বাতাসের, বৃষ্টির বেগ। গাড়ির পিছনের কাজ আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তারপরে বাতাস প্রবাহিত হচ্ছে। গয় বলছে কেন শান্ত বাতাসে গাড়ির পিছনের কাজ ভিজে না? শান্ত বাতাসে কেন গাড়ির পিছনের কাজ ভিজে না? আচ্ছা, একটু খেয়াল করো, আমি এখানে আগে থেকে এটা সলভ করে রাখছি যেন দ্রুত বলতে পারি সেজন্য। দেখো খাড়া নিচের দিকে এইভাবে বৃষ্টি পড়তেছে, এই আমরা দিলাম কি, এটা ভি আর দিলাম, খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তেছে। আর গাড়িটা ধরে নিলাম সামনের দিকে অগ্রসর হচ্ছে ভিসি বেগে, মানে এই বরাবর সামনের দিকে যাচ্ছে। আমি যদি নতুন করে তোমাকে এঁকে দেখাই তাহলেও কিন্তু কোনো সমস্যা আমার হয় না। আমি তোমাকে একটু দেখাই, ধরো
আগে আমরা একটু গাড়িটা অঙ্কন করি। মনে করো এটাই হচ্ছে গাড়ির পিছনের কাজ। এটা যদি গাড়ির পিছনের কাজ হয়, এই হচ্ছে তোমার কার সাথে কোণ? আনুভূমিকের সাথে কোণ করে আছে, বলছে 45 ডিগ্রি। তাহলে এইখান থেকে তোমার কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে উলম্বের সাথে কোণ কত? উলম্বের সাথেও কোণ হচ্ছে 45 ডিগ্রি। এই বরাবর তোমার বৃষ্টি পড়তেছে ভি আর বেগে, আর এখান থেকে এই বরাবর গাড়ি যাচ্ছে ভিসি বেগে। এখন বৃষ্টি আর আরোহী যেখানেই থাকবে, সাইকেল চালক আরোহী যেখানেই থাকবে, সেখানে তোমার আপেক্ষিক বেগের কনসেপ্ট নিয়ে আসতে হবে। আপেক্ষিক বেগের কনসেপ্টের ক্ষেত্রে আমরা একটু আগে বলছি, যার সাপেক্ষে বলবো তাকে আমরা উল্টাবো। আর মনে রাখবা, বৃষ্টি আরোহী থাকলে সর্বদা বৃষ্টি আরোহী বা গাড়ি যেই থাকুক, গাড়ি বা আরোহী যেই থাকুক, তাকে তার সাপেক্ষে নিতে হবে, ভিসি এর সাপেক্ষে। তাহলে ভিসি এর সাপেক্ষে যদি আমরা নিই, তাহলে ভিসিটাকে কি উল্টাতে হবে? ভিসিটাকে উল্টালে আমরা মাইনাস ভিসি পাবো এইদিকে। তাহলে বৃষ্টির বেগটা নিচের দিকে ছিল, তাহলে বৃষ্টিটা প্রকৃতপক্ষে কোন দিকে পড়বে? লব্ধি বরাবর পড়বে। তাহলে এর দুইটা লব্ধি তোমার এইরকম জায়গায় আসতেছে, থিটা নির্ণয় করতে হবে এখানে। থিটা, থিটাটা তুমি এখানে বলতে পারো কার সাথে করবে, এটা ডিপেন্ড করতেছে তোমার ধরার উপরে। এটা ছিল ভিআর। তাহলে আমি এখন দেখো, এই জায়গায় আমি যদি একটা এটা সমান্তরাল রেখা টানি, তাহলে এটা ভিআর। এইখানে যদি তুমি থিটা বলো, এইখানে যে থিটা, এখানে সেই সেম থিটা না? তুমি এখানে সমান্তরাল টানতে পারো বা এখানে সমান্তরাল টানতে পারো, একই কথা। তাহলে এখানে ট্যান থিটার সমান কি আসবে? ভিসি বাই ভিআর। মাইনাস ভিসি মানে কি? ওই শুধু মানটা বসবে। তা ভিসি এর মান তোমার 72 দেওয়া আছে, আর ভিআর এর মান 35 দেওয়া আছে। তাহলে এখানে 64 ডিগ্রির মতো আসে। এখন দেখো, এইখানে এই কোণটা আছে 45 ডিগ্রি। এই কোণটা আছে কি 45 ডিগ্রি। বৃষ্টি যদি পড়তে হয়, বৃষ্টি যদি পড়তে হয়, একটু তুমি চিন্তা করো, বৃষ্টিটা ধরো এই হচ্ছে পিছনের কাজ, বৃষ্টিটা এই বরাবর পড়লেই তো পিছনের কাজ ভিজবে, বা এই বরাবর পড়লে পিছনের কাজ ভিজবে। মানে 45 ডিগ্রি থেকে কম কোণে যদি বৃষ্টি পড়ে, তাহলেই মাত্র এই পিছনের কাজ ভিজবে। কিন্তু যদি তোমার 45 থেকে বেশি হয়ে যায় কোনো কারণে, তাহলে পিছনের কাজ কি ভিজার সম্ভাবনা আছে? নাই। তাহলে দেখো, এইখানে গাড়ির সাথে, গাড়ির পিছনের কাজের সাথে উলম্বের কোণ 45 ডিগ্রি। 45 থেকে যেহেতু কোণটা বড় হয়ে যাচ্ছে, তার মানে পিছনের কাজ ভিজবে না স্বাভাবিক অবস্থায়, মানে যখন বাতাস নাই। এই কিন্তু সঠিক উত্তর এটা। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো, ঘয়ের কোশ্চেনটাতে বলছে বাতাসের বেগ সর্বনিম্ন কত হলে এবং কোন দিকে হলে গাড়ির পিছনের কাজ ভেজা থেকে রক্ষা পাবে। মানে পিছনের কাজ ভিজবে না, বাতাস থাকবে কিন্তু পিছনের কাজ ভিজবে না। কখন এবং বাতাস আর গাড়ি কোন দিকে হলে এই ঘটনাটা ঘটবে? তার আগে দেখো, আমরা একটু দুইটা জিনিস একটু মনে করে আসি, এমসিকিউর জন্য এটা হেল্পফুল হবে। গাড়ি আর বাতাস যদি দুইটা বিপরীতমুখী হয়, মানে জিনিসটা কেমন আমি তোমার যদি একটু বলি। ধরো এইদিকে আমার গাড়ি গতিশীল, আর বাতাস তোমার এইদিকে গতিশীল। ভিসি এদিকে আর বাতাস ওইদিকে, দাও সমস্যা নাই। আর বৃষ্টি তো খাড়া নিচের দিকে পড়ে, বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ে। তো এখন এই সূত্রটা কিভাবে আসে? আমরা কি বলছি, সর্বদা আরোহীর সাপেক্ষে নিব বা গাড়ির সাপেক্ষে নিব। তাই গাড়ির সাপেক্ষে যদি তুমি নাও, এখানে যদি গাড়ির সাপেক্ষে তুমি নাও, তাহলে এই গাড়িটার সাপেক্ষে যদি আমি নিই, তাহলে কি করব? এইটার আপেক্ষিক বেগের জন্য কি করতে হবে? তাকে উল্টাইতে হবে, তাহলে মাইনাস ভিসি এদিকে আসবে। তাহলে এখন এই দুইটা মিলে তখন তোমার চিত্রটা কেমন আসবে? এই ভিসি আর এই ভিএ, মানে মাইনাস ভিসি আর ভিএ, এই দুইটা পরস্পর 0 ডিগ্রি কোণে আছে না? তো এটা কি 0 ডিগ্রি কোণে আছে না? একই দিকে আছে, একই দিকে থাকলে কিন্তু দুইটা ভেক্টর যোগ করতে হয়। তাই এখানে মাইনাস বলতে কিন্তু চিহ্নটা মাইনাস, মানে দিকটা পরিবর্তন হয়েছে, মান কিন্তু চেঞ্জ হয় নাই। মান কিন্তু এখানে চেঞ্জ হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে আপেক্ষিক বেগটা কি আসে এই দুইটার? ভিএ প্লাস ভিসি মানের ক্ষেত্রে, মানে দুইটা মান যোগ করতে হবে, দুইটা মান এখানে কি যোগ করতে হবে। লব্ধি বেগটা কোথায় আসবে? এই বরাবর আসবে। তাহলে এখন এইখানে যদি তুমি ছাতা বলতেছি, গাড়ি তুমি নাও, গাড়িটা কোন দিকে? ভিসি এদিকে যাচ্ছিল আমরা বলছিলাম। এটা হচ্ছে গাড়ির, এটা হচ্ছে গাড়ির সামনের কাজ। তো তুমি দেখো তো, লব্ধি বেগের কথা চিন্তা করো, এটা কোন দিকে আসতেছে? এই বরাবর সামনের কাজ বরাবর পড়তেছে না? কিন্তু কোনোভাবে কি পিছনের কাছে পড়বে? পিছনের কাজটা এরকম থাকে। তাহলে কি পিছনের কাজকে ভেজার সম্ভাবনা আছে কোনো? নাই। এই জন্য কিন্তু গাড়ি বাতাস যদি পরস্পর বিপরীত দিকে থাকে, তাহলে সর্বদা সামনের কাজ ভিজবে, সর্বদা সামনের কাজ ভিজবে। তাহলে এই একটা কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারি। আরেকটা দেখো, আরো একটা, যদি গাড়ি আর বাতাসের বেগ একই দিকে হয়,
যদি গাড়ি আর বাতাসের বেগ একই দিকে হয়, তখন যদি কোনো কারণে গাড়ির বেগ বেশি হয় তাহলে সামনের কাঁচ ভিজবে, আর যদি বাতাসের বেগটা বেশি হয়ে যায় তখন পিছনের কাঁচ ভিজবে। তোমাকে এখানে বলে দিছে যে পিছনের কাঁচ ভিজা থেকে রক্ষা পাবে, তার মানে সামনের কাঁচ ভিজতে হবে। পিছনের কাঁচ ভিজা থেকে রক্ষা পাবে মানে কি, তোমাকে এখানে সামনের কাঁচ ভিজাতে হবে। তাহলে সামনের কাঁচ যদি ভিজাতে হয় তাহলে আমি এইখান থেকে ব্যাখ্যা করতে পারি না, এটা দিয়েও ব্যাখ্যা করতে পারি, চাইলে উপরেরটা দিয়েও ব্যাখ্যা করতে পারি, ইচ্ছা যে কোনো একটা দিয়ে কিন্তু আমি চাইলে এখানে ব্যাখ্যাটা করতে পারি। কিন্তু দেখো আমি যদি উপরেরটা দিয়ে ব্যাখ্যা করি, উপরেরটা দিয়ে যদি ব্যাখ্যা করি তখন কি আসে, থিটার মতো 45 ডিগ্রি। দেখো এইখানে গাড়ির সাথে কোণ ছিল 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কোণ থেকে যদি কম হয় তখনই তো তোমার বৃষ্টিতে ভিজবে। তাহলে এই 45 ডিগ্রি কোণ যদি হয় তাহলে তখন আমাদের বৃষ্টিতে আর পিছনের কাজটা ভিজতেছে না। তাহলে 45 ডিগ্রি ধরে আমরা হিসেব করব, 45 ডিগ্রি ধরে আমরা হিসেব করব। তাহলে ঠিক 45 ডিগ্রি হলে এখানে দেখো তোমার ভি এর মান কি আসে, বাতাসের বেগটা, বাতাসের বেগ কিন্তু নেগেটিভ চলে আসে, বাতাসের বেগ কিন্তু নেগেটিভ চলে আসে। তাহলে বাতাসের বেগ কি নেগেটিভ হবে? বাতাসের বেগ কিন্তু নেগেটিভ হবে না, এই জন্য আমরা এইটা নিব না। আমরা একটু এই জিনিসটা নিয়ে আসি, দেখো তো ভিসি আর ভিএ, ভিসি বড় বলছি মানে গাড়ির বেগটা আমি এখানে বড় বলতেছি। ধরে নাও গাড়িটা এই দিকে গতিশীল, বাতাসও এদিকে, কারণ এখানে বলে নিয়েছি গাড়ি আর বাতাস যখন একই দিকে থাকবে। তো দুইটা যদি একই দিকে গতিশীল হয় এখানে আমরা কি করব, যার সাপেক্ষে তাকে উল্টাবো। তাহলে গাড়ির সাপেক্ষে যেহেতু গাড়িটাকে উল্টাই দিব। তাহলে এবার গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কি হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ না। দেখো এই ভি আর মাইনাস ভিসি দুইটা কি 180 ডিগ্রি কোণে আছে, তাহলে লব্ধির কি পাবো আমরা, সর্বনিম্ন মান পাবো। তাহলে সর্বনিম্ন মান কি, দুইটাকে বিয়োগ করতে হয় বড় থেকে ছোটটা, তো বড় তো ভিসি, তাহলে ভিসি কত, গাড়ির বেগ কত দেওয়া আছে 72, তাহলে 72 মাইনাস ভিএ হবে। তাই গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ 72 মাইনাস ভিএ, তাহলে ভিএ আর মাইনাস ভিসি এই দুইটা মিলে এখন আবার একটা হয়ে গেছে, ভিএসি বলতে পারি গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ। আর বৃষ্টি খাওয়া নিচের দিকে পড়তেছিল, তখন আমাদের এই দুইটা জিনিস আসছে। গাড়ি কোন দিকে আসতেছিল, গাড়ি কিন্তু এই দিকে আসতেছিল, গাড়ি তোমার এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট গাছ মনে করো, গাড়ির সামনের কাছ। তাহলে দেখো তো এখানে সে সামনের কাছ ভিজবে, পিছনের কাছে ভিজার সম্ভাবনা আছে। গাড়িটাকে যদি পিছায় নিয়ে যাও, পিছায় নিয়ে গিয়ে দেখো এইভাবে তুমি নিয়ে আসো, নিয়ে আসো, কোনোভাবেই কিন্তু এই যে দেখো পিছনের কাছ কিন্তু ভিজতেছে না, পিছনের কাছ কিন্তু ভিজতেছে না, শুধু সামনের কাছ ভিজবে। কখন, যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতেছে। তাহলে থিটা তুমি 45 ডিগ্রি নাও, এখানে তুমি যদি থিটা দাও, এখানে তুমি থিটা দাও, ট্যান থিটা সমান কি আসে, ভিএসি বাই ভিআর। তো ভিএসির মান আমরা কত বের করছি, 72 মাইনাস ভিএ, আর নিচে আসতেছে কি ভিআর। তাহলে টেন 45 মান 1 কোনাকুনি গুণ করে দেখো বাতাসের বেগ আসতেছে 37 কিলোমিটার/আওয়ার। তাহলে বাতাসের বেগ সর্বনিম্ন 37 কিলোমিটার/আওয়ার হলে পিছনের বেগ, এই পিছনের কাজটা ভিজবে না, গাড়ির পিছনের কাজ ভিজবে না। আর এখানে একই দিকে গতিশীল হতে হচ্ছে, গাড়ি আর বাতাস মানে গাড়ি যেদিকে যাবে বাতাসও সেদিকে যেতে হবে। আচ্ছা এখানে প্রশ্নটা খেয়াল করো, ঘটার জন্য গত পারবা লম্ব একক ভেক্টর মানে কি, এটা ক্যাপ সমান F1 কোলাস গুণফল বাই কোলাস গুণফলের মান। এটা নিয়ে কনফিউশন না, এটা তোমরা অনেক প্র্যাকটিস করছো। আমি একটু ঘটা একটু দেখাবো শুধু। এই হুবহু এই টাইপের ছিল না, কিন্তু এরকম ছিল বেশ কতগুলো ম্যাথ। তো দেখো ঘয় এখানে কি বলেছে, যে বলগুলোর লব্ধি অয়ক্ষের সাথে কত গুণ তৈরি করবে। দেখো এই অয়ক্ষ, এখানে টোটাল 4টা বল আছে। তো আমরা অনেকগুলা বল, দুইয়ের অধিক বা একাধিক বল যদি থাকে তখন আমরা কি করি, লম্বাংশ পদ্ধতি অ্যাপ্লাই করি। তাহলে আমরা কি করব, এই বরাবর এক্স অক্ষ ধরবো, যেহেতু এখানে বলাই আছে এটা এক্স অক্ষ, এই বরাবর আমরা এক্স অক্ষ ধরলাম। তাহলে এরপরে কি করব, প্রত্যেকটা বলের সাথে এক্স অক্ষের কোণ কত আছে, এটা হচ্ছে 45 ডিগ্রি। এই বলটার সাথে এই বলটার কত আসে, 135 ডিগ্রি। তারপরে 3 নাম্বার বল আসো, 3 নাম্বার বল কত আছে, এখান থেকে 270 ডিগ্রি, কারণ এটা নেগেটিভ অয়ক্ষ। আর 4 নাম্বার বল
এক্স অক্ষের সাথে 4 নাম্বার বল কত কোণ করে আছে? 360 থেকে 45 যদি বাদ দাও তাহলে 315 ডিগ্রি থাকে। দেখো বলছে অয়ক্ষ, তাহলে এখানে তুমি যদি বলো এই এদের লব্ধি, টোটাল এই 4টা বলের লব্ধি মনে করো এই জায়গায়, এই লব্ধিটা অয়ক্ষের সাথে কোন কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করছে ধরো। তাহলে থিটা সমান কি আসবে? এই অয়ক্ষ বরাবর উপাংশ ধরো আর ওয়াই, আর এটা ধরো আর এক্স। তাহলে এই আর ওয়াই এর সাথে কত কোণ উৎপন্ন করছে থিটা, এটা বের করতে হবে। তাই তোমার আর ওয়াই দরকার, আর এক্স দরকার। তাহলে আর ওয়াই মানে কি? সবগুলো উলম্ব উপাংশ প্রত্যেকটা বলের, আর আর এক্স মানে সবগুলোর আণবিক উপাংশ। তাহলে এখানে আমরা আর এক্স সমান কি করব? আর এক্স সমান এফ ওয়ান। এফ ওয়ান বলতে এটা কত ছিল? এইট। তাহলে এখানে আমরা বলবো এটা 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হয়তো প্রথমে। 8 cos 30 প্লাস এটার পরে আছে 12 cos 135 প্লাস তারপরে আছে হচ্ছে 16 cos 270। আচ্ছা, এখানে rx মানে কি? rx মানে হচ্ছে r sin থিটা, r cos থিটা। আরেকটা বলা আছে হচ্ছে 12 cos 315। এইটা এবার আমরা এটার মান বের করে ফেলবো। এখানে সবগুলো মান বের করে ফেলবো যে 8 cos 30 মানে কত? 4√3 আর 12 cos 135, 12 cos 135 মানে আছে হচ্ছে -1 পয়েন্ট, এই -8.484। তারপরে দেখো এখানে কত? 270, যে 16 cos 270 মানে কি 390, cos 90 মধ্যে শূন্য, তাহলে এটা কত আসে? 0 আসে। প্লাস 12 cos 315, তাহলে 12 cos 315 মানে কত? cos 315 মানে প্লাস 8.484। তাহলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এটা। আর আর হয় তাহলে এখান থেকে আমার আসবে আর সাইন থিটা, আমি একবারে বসাই দিচ্ছি 8 sin 30, 8 sin 30 মানে 4, আর এখানে 12 cos 135 মানে আসবে 12 cos 135, ক্যালকুলেটর বসালে আসলে প্লাস 8.484। তারপরে হচ্ছে 16 sin 270, 16 sin 270 তার মানে -16 আসে এখানে, আর এখান থেকে 12 cos 315 -8.484 আসে। তাহলে এটা এটা কেটে আবার, তাহলে এখানে থাকে কত? -12 থাকে। তাহলে এবার থিটা দেখো, এবার থিটা আসো। তুমি যদি এখানে একটা কাজ করো, এটা সমান্তরাল একটা রেখা টানো, এটা সমান্তরাল একটা রেখা টানলে এটা কি আর এক্স না? তাই ট্যান থিটা সমান কি? এইটা হচ্ছে লম্ব, এটা হয়ে যাবে তখন ভূমি, এটা কিন্তু তখন ভূমি হয়ে যাবে। তাহলে এই থিটাটা তুমি এখন যদি বের করো, ট্যান থিটা এটা সমান কি? তখন উল্টা করতেছে কিন্তু, আর এক্স বাই আর ওয়াই, এখান থেকে তুমি থিটাটা বের করে নিবা কি হচ্ছে। তাহলে মোটামুটি এই জিনিসটা কিন্তু বুঝতে পারছো। পরেরটা আসি। এখানে মূলত ঘয়টার জন্য নেওয়া, গত পার্বত্য সামান্তরিকের ক্ষেত্রফল, উদ্দীপকের সামান্তরিকের ক্ষেত্রফল, দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া থাকলে সেখানে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা কোনো ঘটনা না, এটা সমস্যা না।
যে সামান্তরিক ক্ষেত্রফল কি পি ক্রস কিউ সাইন আলফা। পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, 60 ডিগ্রি এখানে কোণ দেওয়া আছে আলফা। এটা সহজ। ঘয়ে আসে, দেখো বলছে যখন এই পি এন্ড কিউ সমান হলে ওবি সি এ ভেক্টর দ্বয়, ওবি কোথায়, এই হচ্ছে ওবি এন্ড এই হচ্ছে সি এ, এই দুইটা ভেক্টর পরস্পর সমকোণ হবে কিনা। তাহলে আগে আমার ওবি ভেক্টর আর ওসি ভেক্টর সি এ ভেক্টর বের করতে হবে। দেখো আমি এখানে সলভটা রাখছি দ্রুত করে দেওয়ার জন্য, আমি এখান থেকে বুঝাই দিই, দরকার হলে দেখে নিবা। পি আর কিউ সমান বলছে, এখন পি আর কিউ সমান বলছে বলে আবার যেন এখান থেকে পি আর কিউ দুইটা 40 অথবা পি আর কিউ দুইটা 30 নেওয়া যাবে না, আমাকে আগে ওগুলো বের করতে হবে। তা এখন এই সি এ বের করতে হবে আর ওবি বের করতে হবে। এখানে দেখো ত্রিভুজের দিক দেওয়া আছে, ও থেকে সি এর দিক দেওয়া আছে আর ও থেকে এর দিক দেওয়া আছে, ও থেকে সি এর দিক আর ও থেকে এ এর দিক দেওয়া আছে। তাহলে এখন দেখো আমরা ত্রিভুজ সূত্র অনুসারে কি জানি, দুইটা বাহু একটা ত্রিভুজের দুইটা বাহুর দিক একই হতে হয়। তাহলে তুমি এখান থেকে ও থেকে সি এর দিক আর সি থেকে এর দিক দিতে পারো, আর বিপরীত ক্রমে সেটা হয়ে যাবে লব্ধি, তার মানে ও এটা হয়ে যাবে লব্ধি। ত্রিভুজ ও সি এ, এই ত্রিভুজে তুমি কি লিখতে পারো, ও সি প্লাস সি এ, কারণ দেখো ও থেকে সি এর দিকে, সি থেকে এর দিকে, ও সি প্লাস সি এটা সমান কি আসতেছে, ও এ আসতেছে, ও এ আসতেছে। এখন আসো, ও এ বরাবর ছিল পি ভেক্টর, এখন ও এটা কি এক্স অক্ষ বরাবর আছে না, তাহলে এক্স অক্ষ বরাবর কোনো ভেক্টর থাকলে তাকে আমরা কি বলি, তার একক ভেক্টরটা কি হয়, আই ক্যাপ। তাহলে এখানে যেহেতু শুধু মান দেওয়া, মান দুইটা সমান বলছে, তাহলে আমরা এই মানের সাথে যদি আমি ভেক্টর নিয়ে আসতে চাই তাহলে কি লিখতে হবে এখানে, পি আই ক্যাপ, কারণ এটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর আছে। তাহলে ও এ বরাবর যে ভেক্টর সেটা কি আসতেছে, পি আই ক্যাপ, ও এ বরাবর যে ভেক্টর সেটা আসতেছে পি আই ক্যাপ। ওসিটা তির্যক ভাবে আছে, ওসিটা তির্যক ভাবে আছে, তার মানে এটার উলম্ব আনুভূমিক দুই অংশই আমি পাবো। এখন একটু যদি খেয়াল করো ওসিটা এইখানে, এইটার সাথে কোণ কত আছে, 60 ডিগ্রি, আর ওসিটা হচ্ছে এখানে। আমি যদি নিচের চিত্রে তোমাকে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবা। এই দেখো এই হচ্ছে তোমার ওসি, এই হচ্ছে তোমার ওসি, আর এই হচ্ছে ও এ, 60 ডিগ্রি কোণে আছে। তির্যক ভাবে যদি একটা ভেক্টর থাকে তার আমরা দুইটা উপাংশ পাই, একটা হচ্ছে এই উলম্ব উপাংশ আর একটা হয়ে আণবিক অংশ। তাহলে এই উলম্ব উপাংশ বরাবর কি আসবে, উলম্ব উপাংশ বরাবর কি আসবে, আর আণবিক বরাবর কি আসবে, এইটা হচ্ছে তোমার আণবিক অংশ। আণবিক কি হবে তাহলে, পি কস 60 ডিগ্রি ইন্টু আই ক্যাপ, কারণ এক্স এটা কি আই ক্যাপ হবে আর এটা জে ক্যাপ হবে। যেহেতু দুইটা ভেক্টর মান সমান বলছিল তাহলে পি এর পরিবর্তে কিউ, কিউ এর পরিবর্তে পি লিখতে পারি। তাহলে আমি এখানে যদি পি লিখি তাহলে এখানে কি হবে, পি কস 60 ডিগ্রি ইন্টু আই ক্যাপ, আর এটা হবে কি পি সাইন 60 ডিগ্রি ইন্টু আই ক্যাপ। যে দেখো পি কস 60 ডিগ্রি আই ক্যাপ, পি সাইন 60 ডিগ্রি ওই যে ক্যাপ, আই ক্যাপ বলতেছি। তাহলে এখানে মান বসানোর পরে দেখো এটা পেয়ে গেছি। তাহলে আমরা দেখো কি কি পেয়েছি, ওসি ভেক্টর পেয়েছি এন্ড ও এ ভেক্টর পেয়েছি। তাহলে এবার আমি সি এ ভেক্টর তো সহজে বের করে নিতে পারতেছি, কারণ আমরা দেখো এই ত্রিভুজ সূত্র এখানে ব্যবহার করলে আমরা পেয়েছিলাম ওসি প্লাস সি এ সমান ও এ, এই যে ওসি প্লাস সি এ সমান ও এ। তাহলে এখান থেকে আমরা সি এ বের করতেছি, সি এ সমান কি আসতেছে, বিয়োগ করার পরে এই ভেক্টরটা আসছে, তাহলে সি এ ভেক্টর পেয়ে গিয়েছি। এখন দরকার ওবি ভেক্টর, এখন দরকার ওবি ভেক্টর। তো দেখো ওসি ভেক্টরের সমান্তরাল এটা, আমি এটা যদি একটু মুছে দিই, আলাদা কালার দিয়ে দেখি, এটা ওসি ভেক্টর, তার মানে আমি এটা ওসি ভেক্টর বলবো। তাহলে এটার দিক কোন দিকে, এইদিকে। আর এইখানে আমরা এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ ও এ বি, এইখানে দেখো ও এ প্লাস ও বি, তাই না, এইখানে তো দিক দেওয়া ছিল ও এ প্লাস এ বি, এটা সমান কি হবে তাহলে ওবি। এই যে ও এ প্লাস এ বি সমান ওবি, এখান থেকে তোমার ওবি বের করতে হবে। তাহলে ওবি সমান কি আসতেছে, মানগুলো বসায় দাও, ও এর মান তুমি জানো, এ বি এর মান যা, ও সি এর, এ বি বরাবর যে ভেক্টর ও সি বরাবর সে ভেক্টর। তাহলে ও সি বরাবর ভেক্টর তো আমরা এখানে বের করছিলাম এইটা, এই মানটা তুমি এখানে বসায় দাও, দিয়ে তুমি ওবি এর মান বের করো। এবার যেহেতু বলছিল এখানে সমকোণ, সমকোণ মানে কি দুইটা ভেক্টর ডট গুণফল 0, তাহলে এখানে দুইটা ভেক্টর ডট গুণফল করব, এই ওবি ভেক্টর যেটা পেয়েছি আমরা, আর এই যে ওসি ভেক্টর, ওসি বলতেছি সি এ ভেক্টর, এই দুইটা ডট গুণফল করব, যদি ডট গুণফল 0 আসে তাহলে এটা পরস্পর লম্ব বা সমকোণে থাকতেছে, না হলে তারা সমকোণে থাকতেছে না। তারপরে দেখি এই কোশ্চেনটা একটু খেয়াল করো।
চিত্র 1 এটা চিত্র 1-এ 5 মিটার পার সেকেন্ড বেগে m1 ভর মানে 4 কেজি ভরের বস্তু m2 ভর বা 2 কেজি ভরের একটা স্থির বস্তুকে আঘাত করছে, তার মানে m2 স্থির, তার মানে তার আদিবেগ শূন্য। ফলে m1 বস্তুটি 45 ডিগ্রি কোণ করে 2 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করছে। অন্যদিকে 1500 কেজি ভরের একটা গাড়ি এত জুল গতিশক্তি নিয়ে চলতেছে। গাড়িটা যখন 80 মিটার ব্যাসার্ধের রাস্তায় বাঁক নেয় তখন চালক গাড়ির বেগ কমিয়ে 1/3 করে। রাস্তার প্রস্থ 4 মিটার, দুই পাশের উচ্চতা 0.6। এখানে গয়ের কোশ্চেনে বলছে m2 ভরের বস্তুর বেগ কত হবে। m2 এই যে v2 কত হবে এটা বের করতে বলছে। ঘয়ে বলছে ড্রাইভার, ঘয়ে আমি পরে করি। আগে আসো এখানে, এই চিত্রটাই আমি এখানে আবার দেখছি, সবটা আমি এখানে তোমাদের বুঝাই। দেখো প্রথমে এখানে আমার 5 মিটার পার সেকেন্ড বেগে 4 কেজি ভরের বস্তু ছিল, সেটা 2 কেজি ভরের বস্তুকে আঘাত করছে। আঘাত করার পরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এমন গেছে। আর থিটা 2 টা আমরা জানি না, থিটা 2 আমি এখন জানি না। এখন এই যে m1 আর এই যে m2 দুইটা ভর দেওয়া আছে এবং m1 এর বেগ দেওয়া আছে, m2 এর বেগটা বের করতে হবে, v2 বের করতে হবে। এখন এইখানে বেগ এটা তো ভেক্টর রাশি, এখানে কি ভাবে আছে, তির্যক ভাবে আছে। তাহলে তির্যক ভাবে থাকলে তার আমরা কি পাবো, দুইটা ভর পাবো। কোন ভেক্টর তির্যক ভাবে থাকলে তার দুইটা ভর পাবো। এই v1 এর দুইটা ভর থাকবে, একটা থাকবে এই বরাবর আর এটা থাকবে কি এই বরাবর। তাহলে v1 এর দুইটা ভর কি হবে, এখানে যেহেতু 45 ডিগ্রি তাহলে আমরা এখানে কি লিখবো, v1 cos 45, v1 cos 45 আর এখানে v1 sin 45 ডিগ্রি। এটা অক্ষ বরাবর গেল। সেম ভাবে তাহলে এখানে আমরা কি পেলাম, একটা পেলাম হচ্ছে v1 cos 45 ডিগ্রি। v2 এর ক্ষেত্রেও সেম ভাবে আমরা x অক্ষ বরাবর পাবো একটা, কি পাবো তখন, v2 cos থিটা 2। এই দুইটা একই দিকে আছে, একই দিকে থাকলে আমরা ভেক্টর কি করি, দুইটা যোগ করে ফেলি, দুইটা আমরা কি যোগ করি। আচ্ছা এখন দুইটা যোগ করি, এখন ওই কনসেপ্টটা না নিয়েও কিন্তু আমরা এখানে করতে পারি। একটু দেখো, এটা মান একবারে বসায় নাই, আলাদা আলাদা করে বসাইছে। এটা নেগেটিভ অক্ষ বরাবর বলে কিন্তু এখানে মাইনাস v2 দিছে, এটা কোনো সমস্যা না। এখন আমরা x অক্ষ বরাবর দেখো, আমাদের বের করতে হবে v2, তাই এখানে ভর আছে, ভরটাকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে ভর কাজে লাগানোর পরে যেটা আসে, ভর আর বেগ কাজে লাগানোর ফলে যেটা আসে সেটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। তা ভরবেগের নিত্যতা সূত্র বরাবর যদি আমি আসি, সংঘর্ষের আগে এইটা দেখো, এইগুলো কি x অক্ষ বরাবর ছিল না, এটা চিত্রটা দেখো, এখানে x অক্ষ বরাবর ছিল, এখানে x অক্ষ বরাবর আমরা নিব। সংঘর্ষের আগে x অক্ষ বরাবর m1 মানে 4 × 5 প্লাস m2 2, আর এর m2 এর আদিবেগ তো 0 ছিল, তাহলে m1 u1 প্লাস m2 u2 এটা সমান কি হবে, এর x অক্ষ বরাবর যে দুইটা, m1 v1 cos 45, m2 v2 cos থিটা 2। ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা x অক্ষ বরাবর নিয়েছি, y অক্ষ বরাবর নেই নাই, কিন্তু x অক্ষ বরাবর নিয়েছি। এবার আমরা y অক্ষ বরাবর নিব। তো y অক্ষ বরাবর যদি নাও, y অক্ষ বরাবর কি তোমার এই সংঘর্ষের আগে কোনো কিছু ছিল, ছিল না, তাহলে শূন্য। আদিবেগের কোন y অক্ষ বরাবর কিছুই ছিল না, এজন্য আমরা শূন্য বলছি। x অক্ষ বরাবর নিব, y অক্ষ বরাবর এবার সংঘর্ষের পরে নিব, তাহলে এখানে কি আসবে, এখানে আসছিল v1 sin 45 আর এখানে আসছিল v2 sin থিটা 2। এই যে m1 v1 sin 45 আর এখানে m2 v2 sin থিটা 2। তা এইখানে তোমার এই v2 এর কি, এই v2 বলতেছি, এই v2 এর আগে কি নেগেটিভ ছিল না, কারণ এটা নেগেটিভ দিকে, মাইনাস v2 sin থিটা 2, তাহলে এটা কি sin থিটা 2 এর আগে মাইনাস আসবে, এই জন্য দেখো এইখানে কিন্তু মাইনাস। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি v2 sin থিটা 2 সমান একটা সমীকরণ পেয়েছো, আর এখান থেকে v2 cos থিটা 2 সমান আরেকটা সমীকরণ পেয়েছিলে। তো এই দুইটা ভাগ করে দাও, ভাগ করে দিলে তুমি এখানে থিটা 2 পাচ্ছ। থিটা 2 মানে কি, এত ডিগ্রি কোণ করে 2 নাম্বার বস্তু বা 2 কেজি ভারের বস্তুটা চলবে। তাহলে এবার তুমি যে এই থিটা 2 এর মান হয় 1 নাম্বার না হলে 2 নাম্বার, যে কোনো একটা সমীকরণে বসিয়ে তুমি এখান থেকে v2 এর মানটা বের করতে পারতেছো। এই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঘরটা তুমি পারবা, এটা আগেও করছো, বোর্ড কোশ্চেনও ছিল এরকম। ড্রাইভারটা কি নিরাপদে বাইক নিতে পারবে,
নিরাপদে বাগ দিতে পারবি কখন? এখানে যে ধরো এখানে আমাদের সাইনবোর্ড লেখা আছে, সেই সাইনবোর্ডে একটা বেগ লেখা থাকে, ওই বেগ থেকে বেশি বেগে গেলে অ্যাক্সিডেন্ট হয়, ওই বেগ থেকে বেশি বেগে গেলে অ্যাক্সিডেন্ট হয়। মানে সর্বোচ্চ বেগ, গাড়ি এখানে ধরো সাইনবোর্ডটা এখানে ডিরেক্টলি লেখা নাই, তাহলে আমরা এটা বের করে নিই। সাইনবোর্ডে কত লেখা আছে, মানে সর্বোচ্চ কত বেগে এখানে গাড়ি চলতে পারবে সাইনবোর্ডে লেখা থাকবে। তো সেই জিনিসটার জন্য দেখো আমার কিছু ইনফরমেশন দরকার। ভি ম্যাক্সিমামের জন্য কি, tan থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। আর দরকার, রাস্তার ব্যাসার্ধ দরকার। ব্যাসার্ধ কি আছে, এই যে রাস্তার ব্যাসার্ধ আছে, আর আছে, tan থিটা দরকার, মানে ব্যাংকিং কোণ দরকার। ব্যাংকিং কোণ তো দেওয়া নাই, ব্যাংকিং কোণ বের করে নিতে হবে। তা আবার দেখো এক্স দেওয়া আছে, আবার উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, তাহলে আমরা জানি সাইন থিটা সমান এইচ বাই এক্স, এইচ বাই এক্স বা এইচ বাই ডি ও বলা যায় এটা। তো সেখান থেকে আমি ব্যাংকিং কোণ থিটা বের করতে পারতেছি। এখানে দেখো সেইভাবে করা আছে যে এখান থেকে আমি ব্যাংকিং কোণ তো থিটা বের করে নিয়েছি, 68 ডিগ্রি আসছে। এই ব্যাংকিং কোণ দিয়ে আমরা এখান থেকে বেগটা বের করছি, সর্বোচ্চ বেগ এত, মানে এই ভি ম্যাক্সিমাম। তাহলে এই ভি ম্যাক্সিমাম এই বেগে সর্বোচ্চ, এই বেগে গেলে নিরাপদ চলতে পারবে। এর থেকে সামান্য এক যদি 0.1 ও যদি বেশি হয়ে যায় তখন অ্যাক্সিডেন্ট ঘটবে। তাহলে এখন গাড়িটা কত বেগে যাচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে। গাড়ি যদি 10.9 এর কম হয় তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, গাড়ির বেগ যদি 10.9 এর বেশি হয়ে যায় তখন অ্যাক্সিডেন্ট হবে। তাহলে আমরা গাড়ির বেগটা বের করবো। তা গাড়ি দেখো গতিশক্তি দেওয়া আছে 80 বলছি, কত, 2 × 10⁴ জুল। তাহলে এখান থেকে আমরা আদি বেগটা বের করে নিব, এর বা এর বেগটা বের করে নিব, কারণ ভর দেওয়া আছে। তাহলে হাফ এম ভি স্কয়ার থেকে আমরা বেগটা বের করে নিয়েছি, ভি আসতেছে 5.164। এখন এটা তার অরিজিনাল না, আরো বলছে 1/3 কমানো হয়েছে, তাহলে 1/3 কমানোর পরে কি আসে, 1/3 কমানোর পরে দেখো 1.712, তো অনেক কম, তো অনেক ধীরে ধীরে চলতেছে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, নিরাপদে বাগ দিতে পারবে। 30 ডিগ্রি কোণে আনত একটা তলে একটা নিরেট সিলিন্ডার গড়িয়ে উপরে উঠছে, একটা সিলিন্ডার গড়িয়ে উপরে উঠতেছে। একটা সিলিন্ডার যদি গড়াতে থাকে তার রৈখিক গতিশক্তি এবং মানে রৈখিক বেগ কৌণিক বেগ দুইটাই কিন্তু থাকে। কারণ তো সিলিন্ডার বা চাকার কথা চিন্তা করো, ধরো এইটা যদি চাকা হয় তো এটা তো এই সরলরেখা বরাবর তো যাবেই, এর সাথে কি এই চাকাটা এইভাবে পাক পাক খাবে না, এইভাবে তো ঘুরতে ঘুরতে যাবে। তাহলে তার দুইটা বেগ থাকতেছে, একটা রৈখিক বেগ থাকতেছে, একটা কৌণিক বেগ থাকতেছে। তার মানে একটা রৈখিক গতিশক্তি থাকবে আর একটা কৌণিক গতিশক্তি থাকবে, টোটাল বলতে পারি আমরা। গয়ে বলছে যে সিলিন্ডারটি তল বরাবর কত দূরত্ব উপরে উঠবে, কত উপরে উঠবে। তো ধরো এই এ বি প্রান্ত থেকে বি প্রান্ত পর্যন্ত উঠবে, তাহলে এ বি এর দূরত্বটা আমাকে বের করতে হবে। তাহলে এ বিন্দু থেকে যখন গড়াতে 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 উপরে উঠবে, উঠে যখন বি বিন্দুতে আসবে, যখন বি বিন্দুতে আসবে, বি বিন্দুতে কি থাকে, সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র গতিশক্তি থাকে, বিভব শক্তি থাকে, গতিশক্তি শূন্য হয়। কিন্তু মাঝখানে সকল জায়গাতেই গতিশক্তি বিভব শক্তি সবকিছুই থাকে। আমি তো মাঝখানে কোনো কিছু হিসেব করবো না, কারণ মাঝখানে কোনো কিছু আমার বলা নাই। আমি এ বিন্দুতে হিসেব করবো, এ বিন্দুতে কি থাকবে, এ বিন্দুতে আমার কিন্তু বিভব শক্তি শূন্য। কিন্তু এই এ বিন্দুতে দুইটা গতিশক্তি আছে, একটা আছে তোমার ঘূর্ণন গতিশক্তি বা কৌণিক গতিশক্তি, আর একটা আছে রৈখিক গতিশক্তি। তাহলে এ বিন্দুতে গতিশক্তি কি, এই যে একটা রৈখিক গতিশক্তি আর একটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। তাহলে হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার। এখন এই আইটা কি, আইটা হচ্ছে জড়তার ভ্রামক। এটা সিলিন্ডারের জড়তার ভ্রামক কি, এটা সিলিন্ডারের নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার বাই 2, এম আর স্কয়ার বাই 2। তাহলে এই আয়ের জায়গায় এম আর স্কয়ার বাই 2 বসাতে হবে, আর ওমেগা স্কয়ার তো আছেই। তাহলে এখান থেকে হাফ এম ভি স্কয়ার, তাহলে 1/4 এম আর স্কয়ার ওমেগা স্কয়ার। আবার আমরা কি জানি ভি সমান ওমেগা আর না, তাহলে এখানে দেখো ওমেগা আর ছিল, তাহলে ওমেগা এর পরিবর্তে আমরা ভি বসাতে পারি। তাহলে 1/4 এম ভি স্কয়ার, তাহলে 1/2 এম ভি স্কয়ার, 1/4 এম ভি স্কয়ার, তাহলে 3/4 এম ভি স্কয়ার আসে। এটাও কিন্তু এমসিকিউ তে আসতে পারে যে একটা নিরেট সিলিন্ডার গড়াতে গড়াতে থাকলে টোটাল গতিশক্তি কত হয়, গড়াতে গড়াতে উপরে উঠলে 3/4 এম ভি স্কয়ার হয়। তাহলে এই 3/4 এম ভি স্কয়ার মানে কি হবে, এমজিএইচ, কারণ শক্তির নিত্যতা সূত্র অনুসারে যে কোনো আমরা কি বলি সকল জায়গাতে কি হয়, মোট শক্তি সংরক্ষিত থাকে। তাহলে এইটা আমরা এখানে লিখলাম, এখান থেকে এম এম উঠে যায়, এবার এখান থেকে তোমাকে বের করতে বলছে কি দূরত্ব বের করতে হবে। তুমি আগে এইচটা বের করে নাও,
এখান থেকে তো এইচ বের হচ্ছে, এইচ আসতেছে এত, এখানে 3 ডিগ্রি দেওয়া আছে, এখানে তুমি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করো, sin 30 সমান বিসি বাই এবি আসে, এখানে লম্ব বাই প্রতিভুজ বিসি বাই এবি, তাহলে এবিটা তুমি এখানে বের করবা, এই ডিরেক্টলি বের হয়ে গেল। ঘয়ে বলছে তলটা নিম্ন বিন্দুতে ফিরে আসতে, মানে উপরে উঠছে, উঠে আবার ফিরে আসবে, এটি কত সময় নেবে? নিম্ন বিন্দুতে ফিরে আসতে এটা কত সময় নেবে? আনত তলের নিচের বিন্দুতে সিলিন্ডার তার ভর কেন্দ্রের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ভর কেন্দ্রের বেগ কি 5 মিটার পার সেকেন্ড, মানে আদি বেগ বলা যায়, সিলিন্ডারটার বেগ ওইটা। তাহলে উপর থেকে এই বি থেকে এতে আসতে কতক্ষণ লাগবে সেই সময়টাই বলছে। তো দেখো বি থেকে এতে আসবে, প্রথমে তো উপরে উঠতেছিল, প্রথমে সে উপরে উঠতেছিল, তাহলে আগে তো দেখতে হবে উপরে উঠতে কতক্ষণ লাগতেছে। তাহলে এখানে দেখো উপরে উঠতে যে ত্বরণ লাগবে, উপরে উঠতে আমার যে ত্বরণটা লাগবে নিচে নামতে সে একই ত্বরণটাই তো আমার এখানে লাগবে। তাহলে উপরে উঠতে গেলে ত্বরণটা আমি বের করে নিতে পারি। এখানে দেখো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, কারণ এস আমরা গয়ে বের করে নিয়েছি, আর ইউ তো দেওয়াই আছে, আর শেষ বেগ শূন্য কেন? কারণ এ থেকে যখন বি তে উঠবে সর্বোচ্চ উচ্চতা হয়ে যাচ্ছে না বি, আর সর্বোচ্চ উচ্চতায় বেগ কি হয়? সর্বোচ্চ উচ্চতায় বেগ তো শূন্য, এই জন্য শেষ বেগ শূন্য, আর এখানে আদি বেগ ইউ সমান 5। সেইখান থেকে দেখো আমরা ত্বরণটা বের করে নিতে পারতেছি, এই ত্বরণটা টোটাল রাস্তায় থাকবে। এবার উপরে উঠতে কি সময় লাগবে? ভি সমান ইউ মাইনাস এটি, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, মানে তো মন্দন হবে এখানে অভিকর্ষের বিপরীতে। তাহলে এখান থেকে আমরা এ তো বের করে নিয়েছি, টি ওয়ানটা আমরা এখান থেকে বের করে নিচ্ছি, 1.53 সেকেন্ড লাগতেছে, উপরে উঠে 1.53 সেকেন্ড লাগবে, তার মানে এ থেকে বিতে যেতে 1.53 সেকেন্ড লাগতেছে, এবার বি থেকে এতে আসতে হবে। তাহলে এবার এস সমান কি হয়ে যাবে? যখন বি থেকে এতে আসবে এইখানে তখন যখন বিতে ছিল এই ভি এ, তখন আদি বেগ শূন্য হয়ে যাবে, ইউ সমান 0, এস তোমার দেওয়া আছে, তো এস সমান কিউটি প্লাস হাফ এটি স্কয়ার বের করলে হয়ে যাচ্ছে, কারণ এ আমরা পেয়ে গিয়েছি, এস আমরা জানি, ইউ তো শূন্য, আর এও আমরা জানি, টি আমরা সহজে বের করতে পারতেছি, এখান থেকে টি টু বের করছো, টোটাল উপরে উঠতে নিচে নামতে এই সময়টা লাগবে। এরপর একটা খেয়াল করো, এ হলো ট্রাক, বি হচ্ছে লরি, এটা হচ্ছে ট্রাক, এটা হচ্ছে লরি। এরা যে রশি দ্বারা সংযুক্ত তা সর্বোচ্চ 6000 নিউটন টান সহ্য করতে পারে। এরা একই সমত্বরণে সামনের দিকে গতিশীল, এই দুইটা সামনের দিকে গতিশীল, তার মানে এফ এফ বলে ধরো সামনের দিকে গতিশীল, মানে এফ সমান 8000 নিউটন বলে সামনের দিকে গতিশীল। ট্রাকের ঘর্ষণ বল দেওয়া আছে 1000 নিউটন, আর এখানে লরির ঘর্ষণ বল দেওয়া আছে 2000 নিউটন। গয় এখানে বলেছে যে উদ্দীপক অনুসারে ট্রাকের ত্বরণ কত হবে। উদ্দীপক অনুসারে এই যে ট্র্যাকের ত্বরণ কত হবে। যেহেতু দেখো ট্র্যাক আর লরি একসাথে যুক্ত করা আছে একটা দড়ি দিয়ে বা রশি দিয়ে, তো আমাদের দুইটা নিয়ে হিসাব করতে হবে, শুধুমাত্র ট্র্যাক নিয়ে আমি এখানে ক্যালকুলেশন করতে পারবো না। দেখো তুমি লরির কথা যদি চিন্তা করো, লরির এইখানে টোটাল কয়টা বল প্রযুক্ত আছে দেখো তো, দুইটা না? একটা টি টান বল, আরেকটা কি ঘর্ষণ বল। তাহলে এটা যেহেতু সামনের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তাহলে টান বলটা এইটার জন্য কি এইদিকে কাজ করবে, এইদিকে কাজ করবে, এইদিকে কাজ করবে, আর ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে এই লরির উপর লব্ধি বল এম এ, লব্ধি বল এম এ সমান কি হবে? এই দুইটার লব্ধি, এই টান বল আর এই ঘর্ষণ বলের লব্ধি। এখানে বড় কোনটা হবে বলতো? অবশ্যই টান বল বড় হবে, কেন? কারণ লরিটা তো সামনের দিকে আগাচ্ছিল, লরিটা সামনের দিকে আগাচ্ছিল, সেজন্য টান বল অবশ্যই বড় হবে। তাহলে টি এইদিকে কাজ করতেছিল, এইদিকে টি কাজ করতেছে, এইদিকে আমার ঘর্ষণ বল কাজ করতেছে, 180 ডিগ্রি কোণে দুইটা ভেক্টর আছে, তাহলে এখানে লব্ধির সর্বনিম্ন মান পাবো, বড় থেকে ছোটটা বিয়োগ, তাই টি মাইনাস 2000, বা এখানে এফ বি দ্বারা প্রকাশ করছে ঘর্ষণ বলটা। তার মানে এম এ বি বা এম বি এ, এম বি মানে কি এটার হর, এটা সমান কি টি মাইনাস এফ বি।
ট্র্যাকের ক্ষেত্রে দেখো, ট্র্যাকের ক্ষেত্রে কি হচ্ছে, ট্র্যাকের ক্ষেত্রে কি হচ্ছে, ট্র্যাকের ক্ষেত্রে এই এফ বলে সামনের দিকে টানা হচ্ছে, আর এই লরি কর্তৃক একটা টান থাকতেছে, আবার একটা ঘর্ষণ বল থাকতেছে, টোটাল 3টা বল। তাই লব্ধি কি হবে, এম এ সমান, আগে একটু চিন্তা করো, এই টি আর এই 1000 নিউটন, এই দুইটা তো একই দিকে, আর 8000 নিউটন ওই দিকে, তাহলে বড় কোনটা? অবশ্যই 8000টা বড়, কারণ সামনের দিকে যাচ্ছিল। তাহলে 8000 মাইনাস 1000 মাইনাস টি, লব্ধি কি হবে, 8000 মাইনাস 1000 মাইনাস টি, বা এফ মাইনাস টি মাইনাস 1000, এটা সমান হচ্ছে এম এ ইন্টু এ, কারণ ত্বরণ তো সেম ত্বরণেই লরি ট্রাক আগাবে। এবার এই দুইটা ক্যালকুলেশন করব আমরা, দুইটা তুমি যোগ করতে পারো, যোগ করে দেখো এখান থেকে ত্বরণ আসতেছে, যোগ করলে তুমি এখানে ত্বরণ পেয়ে যাচ্ছ, 1.25 মিটার পার সেকেন্ড আসছে। আমি ক্যালকুলেশনটা দেখালাম না। আচ্ছা, ঘয় আসো। ঘয় বলছে যদি ট্রাকের ভর 2000 কেজি হতো, ট্রাকের ভর যদি 1000 পরিবর্তে 2000 কেজি হতো, ট্রাকের ঘর্ষণ বলের পরিবর্তন হয় নাই, মানে ঘর্ষণ বল যা ছিল তাই 1000 তখন রশিটা কি ছিঁড়ে যেত কিনা? দেখো, এই রশিটা ছেড়তে হবে তখনই যখন টান বল 6000 নিউটনের বেশি হবে। টান বলটা যদি 6000 নিউটনের বেশি হয় তখনই ছেড়ে যাবে। তাহলে এই টি এর মান আমাকে বের করতে হবে। ট্রাকের ভর যখন 2000 তখন টি এর মান বের করতে হবে। সেম ভাবে প্রথমে তুমি লরির জন্য করে আসতে পারো, ট্রাকের জন্য করে আসতে পারো। গয় এগুলো করছি না আমরা, তাহলে গয় থেকে যে ত্বরণের সূত্রটা পেয়েছিলাম, সেই ত্বরণের সূত্রটা আমি এখানে ব্যবহার করতে পারি। এই জায়গাতে শুধু মানটা বসাই দিব। মানটা কি বসাবো, এই যে ট্রাক এ ছিল তার জায়গায় আমরা 2000 বসাবো, আর এখানে যেখানে 1000 ছিল। এই হচ্ছে পার্থক্য। তুমি চাইলে আগের মতো করে সব করে আসবা। যখন ট্র্যাকের ভর 2000 হয়ে যাচ্ছে তখন ত্বরণ আসতেছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা তুমি এই 1 এবং 2 এর যে কোনো একটা সমীকরণে বসাই দিও। বসাই দিলে তুমি এখান থেকে টান বলের মান পাবা। তো 1 নম্বরে বসালাম, 1 নম্বরে বসিয়ে দেখো টান বল আসতেছে কত, 5000 নিউটন। সর্বোচ্চ ছিল 6000 সহ্য ক্ষমতা। তাহলে এখন রশিটির টান আসতেছে 2000, ওই 5000 কম আসতেছে না, তার মানে রশিটা কিন্তু ইনটেক থাকবে, ছিড়বে না। তারপর একটু দেখো এই ম্যাথটাতে, উদ্দীপকের চিত্রে 50 গ্রাম ভরের একটি বস্তু এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলে গাড়িটা এবি পথে, এবি পথ ধরে এসে বিসি পথের দিকে গতিশীল হয়। এবি তলটা দেওয়া আছে মসৃণ আর বিসি তলটা হচ্ছে অমসৃণ। এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে অমসৃণ, ঘর্ষণ গুণাঙ্ক থাক। বলছে যে কত ত্বরণে এবি পথে গতিশীল হবে, এবি পথে কত ত্বরণে গতিশীল হবে। এইখানে এ যে বস্তুটা ছিল তার একটা ভর দেওয়া আছে, এই এ বস্তুটা তুমি এই চিন্তা করো, এটাই হচ্ছে এ বস্তু, এটাই হচ্ছে এ বস্তু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে কি করতে হবে, যে বস্তুটা থাকবে ওই বস্তুর একটা অভিলম্ব আঁকতে হবে। এই ধরো এটার অভিলম্ব, আমি এর উপর দিয়ে একটু বুঝাই দিই। একদম ভার কেন্দ্র বরাবর বা মাঝখান বরাবর একটা অভিলম্ব টানলে তুমি, এইটা, এই গাড়িতে একটা ওজন থাকবে, সে ওজন কি করবে, খাড়া নিচের দিকে ক্রিয়া করবে ওইখান থেকে। তাহলে এই হচ্ছে আমার খাড়া নিচের দিকে এটা ক্রিয়াশীল। এইখানে যত ডিগ্রি করে ঢালু থাকে ঠিক এই কোণটা হয়ে থাকে এই অভিলম্ব এবং ওজনের মাঝখানে, একদম সেম কোণ। এখানে যেটা থাকবে ঠিক সেইটা হয় এখানে। এইটা একটু মনে রাখবে। তাহলে এইখানে 30 ডিগ্রি, এটাও কিন্তু 30 ডিগ্রি আসতেছে। আচ্ছা, যেহেতু এই ওজনটা, এটা অভিলম্ব ছিল, ওজনটা তির্যক ভাবে আছে, ওজনটা কি এখানে মনে হচ্ছে কারণ নিচের দিকে, কিন্তু এদের সাপেক্ষে কি তির্যক ভাবে না। তাহলে এই ওজনটা তির্যক ভাবে থাকলে এবং এইটা যদি 30 ডিগ্রি হয়, কার সাথে কোণ উৎপন্ন করছে, এই অভিলম্বের সাথে কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে আমি দুটো অংশ পাবো, একটা আনুভূমিক অংশ পাবো, একটা আনুভূমিক অংশ কি mg cos 30, আর একটা পাবো কি এই দিকে সাইন বা উলম্ব অংশ mg sin 30 পাবো, mg sin 30 পাবো। গাড়িটা নিচের দিকে গতিশীল ছিল,
এই বরাবর কিন্তু কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণ থাকলে আমরা ঘর্ষণটা বিপরীত দিকে দিতাম, কোনো ঘর্ষণ এখানে নাই, তাই গাড়িটা এই বরাবর নিচের দিকে গতিশীল। তাহলে কোন বলটার জন্য গাড়িটা নিচে আসতেছে? mg sin 30 এর জন্য আসতেছে। তাহলে f সমান কি mg sin 30, f সমান mg sin 30, f সমান আবার কি ma, তাহলে m এ উভয় পাশ থেকে যদি বাদ দাও তাহলে a সমান কি আছে, g sin 30 আছে। এত ত্বরণে সে এইখান থেকে b পর্যন্ত আসবে, a থেকে সে b পর্যন্ত আসবে। এবার বলছে a থেকে b তে এসে b থেকে c তে যেতে পারবে কিনা, a থেকে b তে এসে b থেকে c তে যেতে সে পারবে কিনা। এখন দেখো a থেকে b তে আসতে গেলে একটা বেগ ছিল, b থেকে c তে যেতে গেলে b বিন্দুতে যে বেগটা ছিল সেই বেগেই তো সে c বরাবর যাবে, সেই বেগে সে c বরাবর যাবে। তাহলে আগে আমাকে কি করতে হবে, এই b বিন্দুতে বেগ লাগবে, b বিন্দুর বেগ বের করতে হবে। তা b বিন্দুর বেগ আমরা কি করে বের করব? দেখো বেগের অনেকগুলো সূত্র আছে, যেহেতু এখানে আমরা ত্বরণ পেয়ে গিয়েছি আর ab এর যদি দূরত্ব আমরা কোনোভাবে বের করতে পারি। কেন ab এর দূরত্ব বের করব? কারণ এখানে দেখো আমার এই দূরত্বটুকু দেওয়া আছে, এই উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতা দেওয়া থাকলে আমি খুব সহজে এটা বের করতে পারি না সাইন সূত্র দিয়ে। এটা তুমি s ধরো, সাইন 30 সমান কি আসবে, সাইন 30 সমান আসবে 3/s, তাহলে s সমান কি আসবে 3/sin 30, সাইন 30 মান তো হাফ, তার মানে 6 মিটার আসবে s এর মান। এই যে s এর মান দেখো 6 মিটার আসছে, তাহলে ab পথের দৈর্ঘ্য 6 মিটার আসছে। আমি তাহলে a জানি, s জানি, তাহলে v স্কয়ার সমান, আর u এর মান তো শূন্য, তাহলে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। আর এখান থেকে তুমি বেগ বের করে নিতে পারছো 7.67 মিটার পার সেকেন্ড। তার মানে b বিন্দুতে আমার বেগ আসতেছে 7.67 মিটার পার সেকেন্ড। এখন বলছে যে এটা c বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা। আচ্ছা, যদি সে c বিন্দুতে পৌঁছাইতো, যদি সে c বিন্দুতে পৌঁছাতো, এই পথে তো তার ত্বরণ লাগবে, বিসি পথের যে ত্বরণ থাকবে, মানে যত ত্বরণ হলে সে সি তে পৌঁছাতে পারতো, ধরে নাও আমি বললাম বিসি পথে পৌঁছাতে পারবে 10 মিটার পার সেকেন্ড হলে, মিটার পার সেকেন্ড স্কয়ার হলে, কিন্তু ঘর্ষণের জন্য ত্বরণ যদি তোমার 8 হয়, তাহলে কি সে সি তে পৌঁছাতে পারবে কখনো? কখনোই কিন্তু পৌঁছাতে পারবে না, সি তে সে কখনোই পৌঁছাতে পারবে না। তাহলে এই ত্বরণ দিয়ে ব্যাখ্যা করতে পারো। আবার দেখো এখানে তুমি আরেকটা ভাবে ব্যাখ্যা করতে পারো যে এই বিসি এর টোটাল দূরত্ব কতটুকু, এটা ব্যাখ্যা করতে পারো। আর এখানে যে বেগ পেয়েছিলে, এখানে যে বেগ পেয়েছিলে আর ঘর্ষণের জন্য যে ত্বরণ পাবা, ওই বেগ আর ত্বরণ দিয়ে দূরত্বটা বের করবা। বের করে যদি দেখো বিসি এর সমান হচ্ছে, তার মানে সি তে পৌঁছতে পারবে, আর যদি কম হয়ে যায় তাহলে পৌঁছতে পারবে না। দুইটা টেকনিকে তুমি করতে পারো। দেখো প্রথম যেটা বললাম ত্বরণ দিয়ে, সেই ত্বরণটার কথা দেখো, সি বিন্দুতে যদি পৌঁছাতে হয়, তাহলে সি বিন্দুতে পৌঁছালে এটা তো সর্বোচ্চ অবস্থান, এখানে বেগ শূন্য থাকবে, তাহলে সি বিন্দুতে বেগ শূন্য ধরে আমি এখান থেকে ত্বরণ বের করে নিলাম। তার মানে এই বিসি পথে যদি ত্বরণ 7.35 হয়, তাহলে সে সি বিন্দুতে পৌঁছাতে পারবে, তাহলে সে সি বিন্দুতে পৌঁছাতে পারবে। সহজ তো এখান থেকে বিসি পথের তো এই বের করে নিলাম আগের মতোই। এখন আমি দেখব কি, এই বিসি পথটা ছিল ঘর্ষণ গুণাঙ্ক 0.25, তাই এত ঘর্ষণ গুণাঙ্কের জন্য এই বিসি পথের ত্বরণটা আমরা দেখে নিব। তাহলে এখানে বস্তুটা তুমি যেখানে একটা জায়গায় ধরো, তাহলে এই বস্তু সে একইভাবে একটা উপাংশ আঁকবা, উলম্ব অভিলম্ব আঁকবা, অভিলম্বের পরে ওজন খাওয়া নিচের দিকে ক্রিয়া করবে। এখানে যেহেতু 30 ডিগ্রি ছিল, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হবে, তাই ওজনের এটা হবে আনুভূমিক অংশ mg cos 30, আর এটা হবে উলম্ব অংশ, উলম্ব অংশ হবে mg sin 30। এদিকে নাকি এদিকে? অবশ্যই এদিকে হবে, কারণ এইটা যদি আনুভূমিক হয় আর এইটা যদি মেইন জিনিস হয়, মেইন ভেক্টর হয়, তাহলে তার ওই সাইডেই হবে আমার, মানে যেটা মেইন ভেক্টর তার অপোজিট সাইডে, মানে তার দিকেই, তার সাইডেই, সে যে পাশে থাকবে সেই পাশেই হবে আমার অভিলম্বটা। আর সে উঠতেছিল এফ বলে উপরের দিকে, আর ঘর্ষণ বল ঠিক তার এই দিকে নিচে, যেহেতু সে উপরের দিকে উঠতেছিল এফ বলে, যেহেতু সে উপরে উঠতেছিল, ঘর্ষণ বল এফ কে নিচের দিকে কাজ করবে, তাহলে এফ কে mg sin 30, এই দুইটা একই দিকে কাজ করতেছে। mg sin 30 আর f কে একই দিকে কাজ করতেছে, তাহলে এই দুটো যোগ করে দিব। এই দুটো সমান কি হবে, এই যে লব্ধি বেগ,
লব্ধি বেগ কত হবে? 0। তাই 0 তো আমরা না বলে এখানে বলতে পারি যে f সমান mg sin 30 প্লাস fk। তাহলে f এর মানটা এখানে বসায় দাও, বসায় দেওয়ার পরে এখান থেকে a1 এর মানটা বের করে নাও, ত্বরণের মানটা। দেখো ত্বরণ মান আসছে 7.021। বাকিটুকু তো করতে পারবা। মিউ সমান fk সমান মিউ কে, আর তার মানে তো mg cos 30। আর মানে দেখো আর অপোজিটে কি আছে এখানে, আর অপোজিটে mg cos 30 আছে, তাহলে সেটা এখানে বসাই দিবা। দেওয়ার পরে 7.021 আসছে, আর ত্বরণ ছিল 7.35। যেহেতু কম আসছে তার মানে পৌঁছাতে পারবে না। কি পারবে বলো? বিসি পথে ত্বরণ ছিল এত ত্বরণে থাকে পৌঁছাতে পারবে। মানে গাড়িটা পৌঁছাতে গেলে এত ত্বরণ লাগবে, কিন্তু এই পথে এই বিসি পথের ত্বরণ কত আসছে? ঘর্ষণযুক্ত ত্বরণ আসছে, ত্বরণ তো নয়, মন্দন। মন্দন আসছে 7.021। এ বিন্দু হতে বস্তুটিকে ছেড়ে দেওয়ার পরে বস্তুটা সি বিন্দুতে পৌঁছাতে পারবে, বি থেকে সি তে পৌঁছাতে পারবে। কেন পৌঁছাতে পারবে? দেখো এই বিসি পথে আমার ত্বরণ দরকার 7.021, কিন্তু আছে কত? 7.35। আগে একটু উল্টা বলছি, একটু খেয়াল করো। দেখো এটা সহজ। 60 কেজি ভরের একজন নৃত্যশিল্পী 2 হাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারে। তিনি একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করছিলেন। গয়ে বলছে নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐক্যতানিক হতে মিনিটে 30 বার ঘুরলে জড়তার ভ্রামকের তুলনা করো। জড়তার ভ্রামক মানে কি? আয়ন আইটের তুলনা করতে বলছে। তাহলে এখানে তোমার কৌণিক বেগ দেওয়া আছে। এই 20 মিনিট মানে মিনিটে 20 বার ঘুরতেছে, মানে এখান থেকে তুমি কৌণিক বেগ বের করতে পারবা। টি এর মান দেওয়া আছে ওমেগা সমান কি 2 পাই n বাই টি। তাহলে এখান থেকে তুমি ওমেগা 1 ওমেগা 2 বের করতে পারতেছো। 2 পাই বাই টি দুইটা তো কনস্ট্যান্ট, কারণ এক টি এর মান দেখো প্রতিটাতে 1 মিনিট করে, এন এর মান আলাদা। তাহলে ওমেগার সাথে এন এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। অথবা তুমি এখান থেকে সূত্র বসায় দিয়ে করতে পারো, অথবা তুমি এখানে কি বলতে পারো? ওমেগা সমানুপাতিক এন। তাহলে আই ওয়ান ওমেগা ওয়ান সমান যদি আই টু ওমেগা টু হয়, এখান থেকে তুমি আই ওয়ান এন ওয়ান সমান আই টু এন টু লিখতে পারো ডিরেক্টলি, অথবা এইভাবে সমীকরণ দিয়ে করতে পারো। এবার এখান থেকে তুমি জড়তার ভ্রামকের অনুপাতটা করে ফেলতে। ঘয় বলছে উদ্দীপকে নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি? মানে গয়ের ইনফরমেশনটা এখানে কাজে লাগাতে হবে। গয়ের যখন বলছে 30 বার ঘুরবে 1 মিনিটে, তখন কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কিনা। তা আমি দেখো গয়ে জড়তার ভ্রামকের অনুপাত পাইছি, কৌণিক গতিশক্তি কি আসে? হাফ পাই ওমেগা স্কয়ার না? তার মানে তোমার জড়তার ভ্রামকের অনুপাত লাগবে। এখান থেকে কৌণিক বেগ আলাদা, জড়তার ভ্রামকও কিন্তু আলাদা। তো এখানে তুমি এইভাবে করতে পারো, অথবা দেখো k1/k2 এটা সমান, আমরা এখানে কি লিখতে পারি? আয়ন ওমেগা 1 এর স্কয়ার আই টু ওমেগা 2 এর স্কয়ার, তাই না? আয়ন আই টু এর অনুপাত আমরা গয়ে 3/2 পেয়েছি, ওমেগা 1 বাই ওমেগা 2। তাহলে এখানে তুমি এর পরিবর্তে লিখতে পারো n1/n2 এর স্কয়ার। একই কথা। 3/2 n1 কত? n1 হচ্ছে 20, তাহলে এখানে আসবে 20/30, মানে 2/3 এর স্কয়ার। তার মানে 3/2, আর এখানে আসে 4/9, 2/3 আসে। k1 সমান কি আসে? k1 সমান 2/3 k2। তার মানে k2 সমান আসবে কত? 3/2 1.5 k1। দ্বিগুণ হচ্ছে না, 1 পয়েন্ট, দ্বিতীয়টার কৌণিক গতিশক্তি আসতেছে কত গুণ? 1.5 গুণ আসতেছে। এ ও বি দুইটা রাস্তার বাঁকের ব্যাসার্ধ 200 মিটার। এ রাস্তার দুই প্রান্তের উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এটা আর দেওয়া আছে, এটা এম দেওয়া আছে। এক ব্যক্তি এ রাস্তায় সর্বোচ্চ 72 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে বাঁক নিতে পারলেও বি রাস্তার বাঁক নিতে দুর্ঘটনা পরিণত হলো। বি রাস্তার ব্যাংকিং কোণ না থাকায় ঘর্ষণ গাড়িটি 300 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হয়। এখানে
এ রাস্তার প্রস্থ নির্ণয় করতে বলছে। আচ্ছা, রাস্তার প্রস্থ মানে কি? এক্স বের করতে হবে। দেখো এক্স কোথা থেকে আসে? আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে এইচ বাই এক্স, তাই না? এই যে সাইন থিটা সমান এইচ বাই এক্স। তাহলে এখানে আমি যদি থিটাটা জানি, এইচ তো দেওয়া আছে, এই যে উচ্চতা 1.5, তাহলে আমি থিটাটা কি করে বের করব? ট্যান থিটা সমান আমরা জানি ভি স্কয়ার বাই আর জি, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আমি এখান থেকে সহজে বের করতে পারতেছি। আবার বেগও দেওয়া আছে 72, তাহলে ভি দেওয়া আছে আর দেওয়া আছে, তাহলে তুমি সহজে এখান থেকে থিটা বের করতে পারতেছো। এই থিটাটা তুমি এখানে বসাই দিলে বা রাস্তার প্রস্থ পেয়ে যাচ্ছ। মূলত ঘটা দেখো, এখন ঘটার জন্য কোশ্চেনটা রাখা। বি রাস্তার বাঁক নিতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। বি রাস্তায় ব্যাংকিং কোণ না থাকায় গাড়িটি ৩০০ নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হয়। বি রাস্তায় গাড়িটি দুর্ঘটনা পতিত হয়, উক্ত ঘটনাটা যাচাই করতে হবে, যথাযথটা যাচাই করতে হবে। আচ্ছা দেখো, গাড়িটা সর্বোচ্চ মানে এক ব্যক্তি এ রাস্তায় সর্বোচ্চ 72 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে বাঁক নিতে পারছে। এটা কিন্তু বলে নাই যে ওই রাস্তার বেগ, শুধু এটা বলছে গাড়িটার বেগ 72 কিলোমিটার পার আওয়ার বেগে সে বাঁক নিতে পারছে। তো বিতে এসে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মানে এই বেগের হেরফের হয়েছে, বেগ 72 থেকে বেশি অথবা কম হয়েছে, তো সেইটা আমাকে দেখাতে হবে। সর্বোচ্চ 72 কিলোমিটার যেটা ছিল কিলোমিটার পার আওয়ার, এটা থেকে কম বেশি আমাকে দেখাতে হবে। মূলত যদি এইখানে সর্বোচ্চ 72 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিতে পারে, কথাটা বুঝো। আর বি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কেন অ্যাক্সিডেন্ট হয়েছে? ম্যাথ সলভ করার আগে আমি একটু লাস্টের এই সলভটা তোমাকে একটু দেখাই। দেখো, গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড, গাড়িটা কত বেগে চলতেছিল? 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। এখন ওই রাস্তায় মানে বি রাস্তায় সর্বোচ্চ কত বেগে একটা গাড়ি নিরাপদে চলতে পারে, এইটা আমাকে বের করতে হবে। যদি ধরো আমি ধরে নিলাম এখানে বি রাস্তায় সর্বোচ্চ বেগ আসছে 10 মিটার পার সেকেন্ড, আর 72 কিলোমিটার পার আওয়ার মানে কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে কি হচ্ছে? গাড়িটার বেগ বেশি হচ্ছে আর রাস্তার ব্যাংকিং কি হচ্ছে? রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে তাহলে আমার এইটা হচ্ছে নিরাপদে বাঁক নেওয়ার জন্য, মানে বি রাস্তার ক্ষেত্রে। আমি আবার একটু ক্লিয়ার করি, বিষয়টা হয়তো জটিল হয়ে গেছে। মনে করো বি রাস্তায় যদি বেগ 10 মিটার পার সেকেন্ড এর সমান অথবা এর থেকে কম হয়, তখনই নিরাপদে বাঁক নিতে পারবে। কিন্তু যদি কোনো কারণে গাড়ির বেগ এর থেকে বেশি হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে যেহেতু এখানে বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটছে, তার মানে বি রাস্তায় যে বেগটা ছিল সেটা অবশ্যই এই যে 72 থেকে কম, কারণ গাড়ি বেগটা বেশি হয়েছে। গাড়ি বেগ বেশি হলেই তো তখন অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি দ্রুত চললেই তো অ্যাক্সিডেন্ট হবে। এখন সেটা তোমাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে। ম্যাথমেটিক্যালি কি করে প্রমাণ করব আমরা? দেখো আমার বেশ কতগুলো ইনফরমেশন দেওয়া আছে। রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক, যদি রাস্তায় ব্যাংকিং না থাকে তাহলে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিবে? এই যে ঘর্ষণ বল আছে সেটা দিবে। তো ঘর্ষণ বল 300 নিউটন আছে, এটা আমার যদি কেন্দ্রমুখী বলের যোগান দেয়, তখন কি হবে? কেন্দ্রমুখী বলের সূত্র কি? এমভি স্কয়ার বাই আর। ওই ভি স্কয়ার বাই আরটাই আমাকে নিতে হবে, এমভি স্কয়ার বাই আর। এমভি স্কয়ার বাই আর সমান কি আবার? দেখো মিউ এস আর বা মিউ এস এমজি। এখন আসো এইখান থেকে মিউ এসটা আমরা কি করে বের করব? দেখো এইখানে মিউ এস সমান এফএস সমান, এফএস কি? এই যে ঘর্ষণ বল, এটা সমান কি? মিউ এস আর। তাহলে এই আর এর মান কি আবার? এমজি। এখান থেকে আমরা মিউ এস বের করতে পারতেছি। ওই মিউ এসটা তুমি এখানে বসাই দাও, দিয়ে দেখো আমি আলটিমেটলি এখানে ভি এর মানটা পাচ্ছি। দেখো এইটাই হচ্ছে সর্বোচ্চ বেগ, মানে এর থেকে বেশি কোনো বেগে যাত্রা করলে অ্যাক্সিডেন্ট হবে। এর থেকে বেশি বেগে যাত্রা করলে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু গাড়িতে চলতেছিল 72 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? তার মানে ঘটনাটা সত্য, ঘটনাটা কিন্তু এখানে সত্য। আচ্ছা এবার এই কোশ্চেনটা একটু খেয়াল করো। এখানে
এটা তো জড়তার ভ্রামকের কনসেপ্ট থেকে করা হয়েছে, কোশ্চেনটা বোঝাই যাচ্ছে। এইখানে চিত্রে দণ্ডটির দৈর্ঘ্য ও ভর, চিত্রে এই যে দণ্ডটা, এই দণ্ডটার ভর দৈর্ঘ্য হচ্ছে 1.8 মিটার, ভর হচ্ছে 20 কেজি। দণ্ডটার উপর ও বিন্দু থেকে, এই ও বিন্দু থেকে আর দূরত্বে বল প্রয়োগ করা হলো, মানে এই সি এইখানে বল প্রয়োগ করছে, এতটুকু দূরত্ব আর বলতেছে। গয়ে বলছে টর্কের মান কত। টর্ক তো সমান আমরা জানি, টর্ক সমান হচ্ছে আর এফ সাইন থিটা। এখানে যেহেতু তোমার থিটা দেওয়া আছে আর এখান থেকে এফ ও দেওয়া আছে, দেখো এতটুকু না, এই টোটালটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার আর, এই হচ্ছে এফ, তাহলে এখান থেকে আর এই থিটা দেওয়া আছে, তাহলে আর এফ সাইন থিটা করলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। মূলত ঘটা এখানে মেইন জিনিস। এ বি এ বি এবং সিডি অক্ষকে কেন্দ্র করে 3 মিনিটে 300 বার আবর্তন করলে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে কিনা। একবার এবি অক্ষ নিয়ে হিসেব, আরেকবার সিডি অক্ষ নিয়ে হিসেব। এখন এখানে 3 মিনিটে 300 বার, তাহলে এই জায়গাটা থেকে আমি আগে কি বের করে নিতে পারি বলতো, কৌণিক বের করে নিতে পারি, ওমেগা। তো ওমেগা সমান তুমি বের করে নাও 2 পাই ইন্টু 300 বাই 3 মিনিট মানে 180। তাহলে এখানে আসে কত, 10.47 রেডিয়ান পার সেকেন্ড আসতেছে। এটা আমরা কৌণিক বেগ পাইলাম। কৌণিক বেগ এবি অক্ষের ক্ষেত্রে এটা আসবে, সিডি অক্ষের ক্ষেত্রে এটা আসবে। এখন এই জায়গায় তুমি দেখো যে সিডি একদম কি দণ্ডটার মাঝখানে না, তার মানে সিডিটা হচ্ছে ভার কেন্দ্র। সিডিটা কি ভার কেন্দ্র, ভর কেন্দ্র বা ভার কেন্দ্র বলতেছি। সিডি বা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সিডি যেহেতু কৌণিক ভরবেগ বের করতে বলছে, কৌণিক ভরবেগ মানে আমরা কি জানি, আই ওমেগা, তাহলে আমার আইটা দরকার। সিডি এর সাপেক্ষে বা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র কি, এম এল স্কয়ার বাই 12 ছিল না, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তা ভর তো দেওয়া আছে 20, দণ্ডটার দৈর্ঘ্য দেওয়া আছে 1.8 ডিভাইডেড বাই 12, তাহলে এটা আসে তোমার 5.4 কেজি মিটার স্কয়ার আসতেছে। সিডি অক্ষের সাপেক্ষে এটা আমরা জড়তার ভ্রামক পেয়েছি। তাহলে সিডি অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগ কি আসবে, এল অফ সিডি আই সিডি ইন্টু ওমেগা। ওমেগা তো সব ক্ষেত্রে আমরা এখানে সেম দিব। তাহলে এখানে আমরা 5.4 পেয়েছি আর একটা 10.47, তাহলে এখানে আমাদের কৌণিক ভরবেগ আসছে এটা 56 পয়েন্ট ধরো 538। এবার আরেকটা অক্ষ ছিল এবি অক্ষ। এবি অক্ষ, এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তা এটা কি, এটা তো সমান্তরাল অক্ষ উপপাদ্য আসতেছে না। দেখো এইটা ভার কেন্দ্র, সাইডে যদি আরেকটা অক্ষ থাকে তাহলে সেখানে আমাদের কি আসে, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য কার, কোন অক্ষের সাপেক্ষে, এবি অক্ষের সাপেক্ষে। তাহলে আই অফ এবি, আমরা আগে জড়তার ভ্রামক বের করবো তারপরে কৌণিক ভরবেগ। তাহলে আই অফ এবি মানে কি, আমাদের সূত্র কি ছিল, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুটার ভর ইন্টু ওই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব। এই এ বি এন্ড সিডি এই অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হবে, সিডি বলতে এখানে আমরা কি বলবো, বিডি। বিডি দূরত্বটা কত হবে, বিডি এর স্কয়ার। এইটাই তো আমার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। আইজি এর মানটা আমরা পেয়েছি। আইজি এর মান কত ছিল, আইজি বলতে সিডি এর সাপেক্ষে যেটা, সেটা ছিল 5.4। এটা আমার 5.4 দিয়ে দিয়েছি, এম এর মান 20 দিয়ে দিচ্ছি, শুধু আমার বিডিটা দরকার। আমাকে এখানে বিডিটা বের করতে হবে। এখন এই বিডি কি করে বের করব, দেখো এই চিত্রটাকে আমরা একটু পরিপূর্ণ নামকরণ করি একটু, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এইটা বি, এটা ডি, ঠিক আছে, এখানে এটা সমস্যা নাই। এটা তুমি এন দাও আর এটা তুমি কি দিবা, এটা এম দাও, আর এটা এম এন পি দাও। পি কি আছে, কোথাও নাই, এটা দিলাম আমরা, এম এন পি দিলাম। দেখো আর
তার এই যে পিএম সমান কি, পিএম সমান তোমার 0.4 দেওয়া আছে, আর এখান থেকে এই এ থেকে পি পর্যন্ত, এটা পি মানে এখানে আমরা পি দিতে পারি, এপি সমান দেওয়া আছে 1.2। আমরা এখানে একটু লিখি, এপি সমান 1.2, আর কি বললাম যেন, এমপি, এমপি সমান দেওয়া আছে 0.4, এমপি সমান দেওয়া আছে তোমার 0.4। এই বিএন সমান কি হবে, বিএন সমান কি হবে, টোটালটা থেকে দেখো তো, এই এ থেকে এম পর্যন্ত না, এমএন থেকে এম বাদ, বিএন সমান কি, এম থেকে এনএম থেকে, এনএম থেকে এন বাদ, এন মানে কি এপি প্লাস এমপি, তা এনএম ছিল 1.8 মাইনাস 1.2 মাইনাস 0.4, তাহলে বিএন কত আসতেছে এখানে, বিএন আসতেছে তোমার 0.2 মিটার। আমার বের করতে হবে বিডি, বের করতে হবে কি বিডি। দেখো তো, ডি থেকে এই এন, ডিএনটা কি, ডিএনটা হচ্ছে টোটালটার অর্ধেক না, এই সিডি তো আমার ভর কেন্দ্রগামী যদি থাকে তাহলে সিডি কি দুই ভাগে ভাগ করছে না, টোটালটা যদি 1.8 হয় তাহলে এখান থেকে এতটুকু কি 1.9, ওই 0.9, ডিএন হচ্ছে 0.9, তাহলে এখান থেকে আমরা বললাম যে ডিএন যদি 0.9 হয়, অর্ধেক যেহেতু সেজন্য, তাহলে বিডি সমান কি হবে, ডিএন থেকে বিএন বাদ, বিডি সমান ডিএন থেকে বিএন বাদ, ডিএন এর মান বের করছি কত 0.9, সেখান থেকে বিএন এর মান বের হয়েছিল 0.2, 0.7, এইখানে তোমার আসবে 0.7। তাহলে এই আই এ বি বা এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আবার কত আসতেছে, 15.2 কেজি মিটার স্কয়ার। এবার এটার সাপেক্ষে যদি আমরা কৌণিক ভরবেগ বের করি এল এ বি, এল এ বি সমান কি, এই 15.2 ইন্টু যে আমার কৌণিক ভরবেগ ছিল 10.47, এটা আছে কত 159.140, দুইটা তো আলাদা আলাদা হয়ে গেছে, আগেরটা ছিল কত 56 পয়েন্ট আর 159 পয়েন্ট, দুটো তো পরিবর্তন হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে সেটা তুমি এখানে বের করবা, বড় থেকে ছোটটা বিয়োগ। এবারে ম্যাথটা একটু আসো, এত কেজি ভরের, ধরো এম ভরের একটা বস্তুকে 75 সেন্টিমিটার একটা লম্বা সুতার সাহায্যে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, এটা স্থির অবস্থা থেকে সমকৌণিক ত্বরণে ঘোরা আরম্ভ করে 3 মিনিট পর থেকে প্রতি মিনিটে 180 বার করে ঘুরতেছে, 3 মিনিট পর থেকে প্রত্যেকবার 180 বার করে ঘুরতেছে। গয় বলতেছে কি বস্তুর উপর কি পরিমাণ টর্ক, টর্ক মানে কি আই আলফা, তা এম দেওয়া আছে আর দেওয়া আছে, ধরো তুমি এখান থেকে আই পেয়ে যাচ্ছ এম আর স্কোয়ার, আলফা সমান কি কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণটা আমরা কি করে বের করবো, আদি কৌণিক বেগ শেষ কৌণিক বেগের পার্থক্য গুলা ডিভাইডেড বাই সময়, ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। ওমেগাটা কি, ওই যে তোমার মিনিটে 100, এই যে 180 বার ঘুরতেছিল 3 মিনিটে, সেটা দিতে হবে এখানে। এখান থেকে দেখো তুমি আগে চাইলে ওমেগা বের করে নিতে পারো, আদি কৌণিক বেগ তো শূন্য, এটা তো শূন্য, টি এর মান দেওয়া আছে কি 3 মিনিট মানে 180 সেকেন্ড, ওমেগা এর মান তো জানোই, দেখেন টোটালটা ক্যালকুলেশন করার পরে দেখো টর্ক আসতেছে। ঘয়ে দেখো 3 মিনিট পর থেকে 5 মিনিট পর্যন্ত মোট কৃত কাজ এবং মোট গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা, মোট কৃত কাজ আর মোট গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা। তো দেখো আমরা কাজ সমান জানি এফএস, এটা হচ্ছে রৈখিকের ক্ষেত্রে, যখন কৌণিক হবে তখন আমরা এফ এর পরিবর্তে টাও বলবো, আর এখানে আমরা কৌণিক সরণ বলবো, মানে টর্ক ইনটু কৌণিক সরণ থিটা। এখন দেখো 3 মিনিট পর থেকে, মানে 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত স্থির অবস্থা থেকে সমকৌণিক ত্বরণে যাত্রা করতেছে, সমকৌণিক ত্বরণে যাত্রা করতেছে, তার মানে কি কৌণিক সমকৌণিক ত্বরণ আলফা এর মান শূন্য, আলফা এর মান যদি শূন্য হয় টর্ক কেমন হবে,
টর্ক শূন্য হবে না? 3 মিনিট পর থেকে কি 3 মিটার আগে কিন্তু টর্ক ছিল, যেটা গয়ে করছি আমরা। 3 মিনিট পর থেকে 3 মিনিট পর থেকে কি সমকোণিক বেগে সমকোণিক ত্বরণে ঘটতেছে। ত্বরণ শূন্য, আলফা শূন্য। আলফা শূন্য হলে কি হয়? টর্ক শূন্য, কারণ টাউ সমান আই আলফা। টাউ সমান আই আলফা। আলফা যদি শূন্য হয় তাহলে টর্ক শূন্য হবে। আর ডাব্লিউ সমান কি টাউ থিটা। টর্ক শূন্য হলে কি কৃত কাজও শূন্য হবে। 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত। এরপরে গতিশক্তির পরিবর্তন কি? হাফ আই ওমেগা স্কয়ার সমান ওমেগা 2 এর স্কয়ার, হাফ আই ওমেগা 1 এর স্কয়ার। কৌণিক বেগ সেম বলছে এখানে। কৌণিক বেগ সেম বলতেছি। ওমেগা 2 একটাই তো 180 বার ঘুরতেছে, তাহলে তুমি কৌণিক বেগ কি একই জিনিস পাবা না? ওমেগা 1 ওমেগা 2 সমান। তো ওমেগা 1 আর ওমেগা 2 সমান হলে কি হয়? সে শূন্যই তো আসে, তাহলে কৃত কাজের গতিশক্তি সমান আসছে। সিম্পল ম্যাথ ছিল এগুলো। এখানে ম্যাথটা খেয়াল করো। তিরিশ ডিগ্রি কোণে 3 ডিগ্রি কোণে আনত একটা ফ্লাইওভার দিয়ে নিচের চিত্রে একটা গাড়ি 27 কিলোমিটার পার বেগে চলতেছে। হঠাৎ গাড়িটার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। ইঞ্জিন বন্ধ হওয়ার পর গাড়িটা ফ্লাইওভারে কত দূরত্ব পর্যন্ত উঠবে? এরকম একটা ম্যাথ কিন্তু এর আগেও আমরা করছি, কিন্তু ঘর্ষণ দিয়ে না। আগে এটা করছি ঘর্ষণ ছাড়া, এখন ঘর্ষণ দিয়ে, যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে এই গাড়িটার প্রথমে এরকম কিছু যদি আনত তল বরাবর থাকে, প্রথমে সেটা অভিলম্ব এঁকে নিবা। অভিলম্বটা দেখা এখানে আর এঁকে নিয়েছে, এই আর এঁকে নিয়েছে। আর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। এইখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে 30 ডিগ্রি, একদম সেম অ্যাঙ্গেলটা এখানে হয়, এর আগেও আমি বলে দিয়েছি এইখানে হবে। যেহেতু এইটা তির্যক ভাবে আছে, তাহলে এইটা হবে আনিভব অংশ mg cos 30, আর এটা হবে mg sin 30। গাড়িটা যেহেতু উপরের দিকে উঠতেছিল, তার মানে নিট বল কাজ করবে এইদিকে এফ, আর ঘর্ষণ বল তাহলে এইদিকে কাজ করবে এফ কে। mg sin 30 আর এফ কে দুইটা একই দিকে আছে, আর এফ আছে বিপরীত দিকে, যেহেতু গাড়িটা উপরের দিকে উঠতেছিল, তার মানে এফ বড়। তাহলে এফ কে প্লাস mg sin 30 এটা একটা ভেক্টর, আর এফ একটা ভেক্টর, তাই দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো লব্ধি সর্বনিম্ন মানের জন্য। তাহলে এফ মাইনাস মানে ওইটা সমান কি লব্ধি বেগ, তাহলে এফ মাইনাস এফ কে মাইনাস এমজি সাইন থিটা, এটা সমান 0। তুমি যদি লব্ধি বেগ বলো মানে সামেশন এফ সমান তো 0, এটা সমান কি এই এফ মাইনাস এফ কে মাইনাস এমজি সাইন থিটা, এটা সমান 0। তাহলে এফ সমান কি লিখতে পারি? এফ কে প্লাস এমজি সাইন থিটা, যেটা এরা একবারে লিখছে। এই যে এফ সমান কি এম এ, এখান থেকে এটাই আমার দরকার, কারণ দূরত্ব বের করতে গেলে তো আমার এ দরকার। তো এটা কি করে বের করব আমরা? দেখো এই জায়গায় এফ কে সমান কি, এফ কে সমান তো মিউ কে আর। আর মানে কি, আবার দেখো আর এর অপোজিটে কি আছে, এমজি cos 30। তাহলে আর এর পরিবর্তে আমরা এমজি cos 30 লিখবো। তাহলে এবার এখানে শুধুমাত্র তুমি মানগুলো বসাই দিবা। এম এম বাদ গেলে দেখো এ এর মান পাচ্ছ তুমি। ত্বরণ কত আসছে? 7.45 আসছে। এবার যেহেতু এই তল বরাবর উঠতেছিল, সর্বোচ্চ উচ্চতায় বেগটা তুমি 0 ধরবা। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে মানে কি সর্বোচ্চ উচ্চতা না, সর্বোচ্চ উচ্চতা বলে তখন ধরতাম। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে মানে শেষ বেগ কত? শেষ বেগ 0, ভি 0। তাহলে ভি যদি 0 হয়, আদি বেগ তো তোমার আছে, একটা বের করে নিয়েছো 7.45। আদি বেগ তো নাই, আদি বেগ তো তোমার 27 কিলোমিটার পার আওয়ার, মানে আদি বেগ ওখান থেকে বের হবে 7.5 আসবে আদি বেগ, আর ত্বরণ আসছে 7.45। তাই তো বলি আদি বেগ দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি এখান থেকে দূরত্বটা বের করে পাবে যে এত দূরত্ব পর্যন্ত পৌঁছাবে। ঘয়ে বলছে যে সিস্টেমটা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলেছে কিনা, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে কিনা। তো এটা কিভাবে করব আমরা? তুমি এখান থেকে বেশ কতগুলো অবস্থান দেখাবে, একটা এই যেখানে থেমে গেছে ওই অবস্থানটা দেখাতে পারো, আদি অবস্থানটা দেখাতে পারো। তাহলে ফ্লাই হবে দূরত্ব বের করে নিচ্ছ না তুমি গয়ে, তাহলে ওই দূরত্বের শেষ প্রান্ত দেখাবো আর আদি প্রান্ত দেখাবো। দেখো এখানে দূরত্ব 3.775 মিটার, এইখানে আমরা বের করছি।
এই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি আর আদিতে গতিশক্তি বিভব শক্তি বের করবো। তা আদিতে বিভব শক্তি শূন্য, আদিতে কি থাকবে? গতিশক্তি থাকবে, কারণ সেখানে শুধু আদি বেগ ছিল। তাহলে এখানে আদিতে বিভব শক্তি আসছে, এটা আদিতে বিভব গতিশক্তি আসতো, এটা আদিতে উচ্চতা শূন্য মানে গতিশক্তি থাকবে শুধু, বিভব শক্তি শূন্য। উচ্চতা শূন্য মানে বিভব শক্তি শূন্য। তাহলে মোট শক্তি কি আসতেছে আদিতে? এইটা আসছে। এবার এই উচ্চতায় মানে এত উচ্চতায়, এত কি উচ্চতা? এটা কিন্তু উচ্চতা না, এটা কি আসছে? এটা আসছে হচ্ছে এই এবি, এই দূরত্বটা আসছে। তোমাকে কি করতে হবে? এই নিচ থেকে কতটা উপরে আছে এই এইচটা বের করতে হবে। 30 ডিগ্রি দেওয়া আছে, এখানে তুমি এস পেয়ে গেছো, তাহলে এইচটা খুব সহজে তুমি বের করে ফেলতেছো না? সাইন 30 দিয়ে, তুমি এখান থেকে এইচটা বের করে ফেলো। এত, তাই এত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি বের করবো আমরা। বিভব শক্তির সূত্র আমি জানি। আর ওই উচ্চতায় দেখো এখানে বলাই হয়েছিল না যে ফ্লাইওভারটা বন্ধ হওয়ার পরে কত দূরত্ব যাচ্ছে? তার মানে এইখান থেকে এস দূরত্ব অতিক্রম করার পরে এই জায়গাটাতে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, তার মানে এখানে বেগ শূন্য। সেই জন্য কিন্তু এখানে দেখো গতিশক্তি থাকবে না, শুধু বিভব শক্তি থাকবে। তো এই দুটো যোগ করে দেখো আলাদা আলাদা আসছে, আদিতে এবং ওই শেষ অবস্থানে দুইটা আলাদা আলাদা আসছে। তার মানে যান্ত্রিক শক্তি নিত্য সূত্র কিন্তু এখানে মেনে চলেনি, যান্ত্রিক শক্তি নিত্য সূত্র এখানে মেনে চলে নাই। এরপরে আসি, এটা একই কনসেপ্টের। 10 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটা আনত তলে 0.3 কেজি ভরের একটা বস্তুকে উপরে তোলা হলো। এরপর এটিকে নিচে পড়তে দেওয়া হলো। বস্তু এবং তলের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.15। গ নম্বরে বলা হয়েছে যে উপরে উঠার সময় প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত হবে? একই জিনিস, একটু আগে আমরা এটা করছি, সেম। উপরের দিকে উঠতেছে এফ, তাহলে এই দিকে আমার এফ কে ক্রিয়া করবে ঘর্ষণ বল, আর এম জি সাইন থিটা এইদিকে ক্রিয়া করবে। আমি এখান থেকে কি পাবো? আমি এই এফটা বের করতে পারবো। এফ এর সাথে এই দূরত্ব 10 গুণ করে দিলেই আমরা কৃত কাজ পেয়ে যাব। এই শেষ। এখানে আর বলার কিছুই নাই নতুন, শুধুমাত্র কি এখানে এইখানে তোমাকে একটা কাজ আছে, শুধু এই থিটাটা বের করা। থিটাটা তুমি এখানে দেখো এই 10 দেওয়া আছে, এই 5 দেওয়া আছে, তাহলে অবশ্যই থিটা বের করতে পারবা। কারণ থিটা না বের করলে এখানে দেখো সব জায়গায় আমার থিটা ছিল, থিটাটা বের করে নিবা। প্রথমে থিটা বের করবা সাইন থিটা দিয়ে, এই যে 30 ডিগ্রি আসছে, তারপরে তুমি আগের মেথড ফলো করবা। এখানে ঘর্ষণ বল দ্বারা বস্তুটিকে উপরে উঠতে নিচে নামতে কৃত কাজ নির্ণয় করো। উপরে উঠতে এবং নিচে নামতে ক্রিয়া করতে হবে, এই ঘর্ষণ বল, এই কৃত কাজ বের করো। ঘর্ষণ বল সবসময় বস্তুর বিপরীতে ক্রিয়া করে, এটা তো আমরা জানি। যখন বস্তুটা উপরে উঠতেছিল তখন কৃত কাজ কত আসছিল? ও প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। আর এখানে কি বলছে? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এগুলো ছিল হচ্ছে যে প্রযুক্ত বল এফ দ্বারা কৃত কাজ বের করতে বলছিল, এবার বলছিল ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, আলাদা করছে। আচ্ছা, এফ এস দ্বারা কৃত কাজ বের করতে হবে। এই যে এফ এস, এই এফ এস দ্বারা কৃত কাজ বের করতে হবে। তো এফ এস সমান কি? মিউ এস এম জি কস থিটা। এটা কি? এটার সাথে যখন আমি এস গুণ করব তখন হয়ে যাবে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ উপরে ওঠার ক্ষেত্রে। এটা উপরে ওঠার ক্ষেত্রে। এখন এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? তুমি এখানে সরাসরি দেখো, গাড়িটা উঠতেছিল ওই দিকে, মানে সরণ ঘটতেছিল ওই দিকে। এস 10 হচ্ছে এই দিকে উপরের দিকে, আর ঘর্ষণ বল হচ্ছে ঠিক তার বিপরীত দিকে। এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এখন যেহেতু উঠতেছিল উপরের দিকে, এই জন্য এস মাইনাস আমরা মানে এস বলতে 180 ডিগ্রি যখন বসাবো, কজ 180 না, এফ এস কস থিটা, থিটা যদি থাকে তাহলে এফ এস কস থিটা যদি আমি এখানে বসাই, ডাব্লিউ সমান কি? এফ এস কস থিটা। ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এস এর মান তো এই 10, থিটার মান তো এই যে মধ্যবর্তী কোণ ঘর্ষণ বল আর এস এর,
তাহলে কি cos 180 মান কি নেগেটিভ না? সেই জন্য কিন্তু এখানে নেগেটিভ আসছে। এটা যখন উপরে উঠতেছিল, কিন্তু যখন এটা নিচে নামবে, নিচে নামলে যখন এই দিকে সে নিচে নামবে, ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে কাজ করবে, Fs। তাহলে এই Fs তো সব ক্ষেত্রে সেম, কারণ Fs সমান তো মিউ এস mg cos থিটা, উপরে যা ছিল নিচেও তাই ছিল। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি? সেমই তো হবে। Fs যদি সেম হয়, কারণ সে একই সরণি তো অতিক্রম করবে। শুধু পার্থক্য কি থাকবে? এই এ বিন্দু থেকে নিচে পড়তে থাকলে এ বস্তুর বিভব শক্তি, এই বস্তুটির যে বিভব শক্তিটা থাকবে, উপরে কোনো কিছু সঞ্চিত থাকলে বা দাঁড়িয়ে থাকলে বা স্থির থাকলে সেখানে কি হয়? বিভব শক্তি থাকে না তার? এখানে বিভব শক্তিটা থাকবে। ওই বিভব শক্তির কিছুটা এই ঘর্ষণ বলের বিরুদ্ধে ব্যয় হবে। মানে সে নিচে নামতেছে না, নিচে নামতে গেলে তো বিভব শক্তিটা ক্ষয় হবে কিছুটা ওই ঘর্ষণ বলের বিরুদ্ধে। আর বি বিন্দুতে গতিশক্তি হিসেবে সেটা আসবে। তাহলে এ বিন্দুতে গতিশক্তি, ওই এ বিন্দুতে যে বিভব শক্তি মানে কি হচ্ছে? এ বিন্দুর বিভব শক্তি মানে হচ্ছে যে ঘর্ষণের জন্য যে একটা ব্যয় হচ্ছে ওইটা, আর এই বি বিন্দুতে যে গতিশক্তি হিসেবে যেটা থাকতেছে টোটালটা। মানে এই লাস্টের টুকু দেখো, এখানে কোশ্চেনটা বুঝো। কোশ্চেনটা বলছে কি, তো কাজটা বের করতে বলছে, আর ভ্রমণের শেষে বস্তুর গতিশক্তি মানে বি বিন্দুতে গতিশক্তি কত সেটা বের করতে হবে। তা আমি আবারও বলি, কি তো কাজের হিসাবটা আগেই হয়ে গেছে, কাজ তো সব উপরে উঠা নিচে নামার ক্ষেত্রে সব সেম। এখন বলছে বি অবস্থানে গতিশক্তি কত হবে। তো দেখো এ অবস্থানে যে বিভব শক্তি যেটা ছিল mgh, সেটা যখন নিচে নামবে কিছুটা ঘর্ষণের বিরুদ্ধে কাজ হবে, আর বাকিটুকু বি অবস্থানে এসে গতিশক্তি হিসেবে থাকবে। তার মানে mgh মানে কি হবে? fh এর, এই fs এর জন্য যে কাজ, মানে ঘর্ষণ বল দ্বারা কাজ প্লাস বি বিন্দুতে গতিশক্তি। তাহলে এইটাই তো লেখা আছে, এ বিন্দুতে বিভব শক্তি, ঘর্ষণ বল দ্বারা কাজ, আর বি বিন্দুতে গতিশক্তি দ্বারা কাজ। দিয়ে এখান থেকে তুমি গতিশক্তিটা বের করে নিবা।